So we are live, right? Assalamu alaikum সবাইকে অ্যাস্ট্রোনমি পাঠশালার দ্য আলটিমেট গাইডলাইন ফর অ্যাস্ট্রোনমি লার্নিং লাইভ সিরিজের তোমাদের দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা আরো ইন্টারেস্টিং বিকজ তোমরা অলরেডি আমার স্ক্রিনে টপিক দেখতে পাচ্ছ যে অ্যাডভান্টেজেস অফ নোয়িং বেসিক অ্যাস্ট্রোনমি। সো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, আমাদেরকে প্রশ্ন করে থাকো রেগুলারলি যে ভাইয়া বেসিক অ্যাস্ট্রোনমি রোড ম্যাপটা কি হবে, কিভাবে স্টার্ট করব শেখা, বা এটা শিখে আসলে লাভ কি হবে আমাদের, রাইট? এটা শিখলে কি আমি অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে যেতে পারবো, নাকি আমি অ্যাডভান্স শিখতে পারবো, না কি হবে আমার, এটা একটু আমাকে জানান। বা বেসিক অ্যাস্ট্রোনমি শেখার পরে আসলে পরবর্তী ধাপটা কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে অনেকে তোমরা জানতে চাও। তো আজকে আমরা এই ক্লাসে এই ডিটেইলে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। এবং তোমরা যদি লক্ষ্য করে থাকো, তোমরা কিন্তু অলরেডি বুঝে যাচ্ছ বা বুঝে গেছো যে তোমাদের প্রশ্নগুলোর সমস্ত উত্তর আমরা প্রত্যেকটি ক্লাসে কিন্তু ইন ডিটেইলে দেওয়ার চেষ্টা করছি, রাইট? যেন তোমাদের মধ্যে কোনো সংশয় না থাকে, তোমরা যেন ইজিলি মাথা ঠান্ডা রেখে উইদাউট এনি হেজিটেশন অ্যাস্ট্রোনমি তোমরা শিখতে পারো। সো বিফোর স্টার্টিং দ্য ক্লাস, যেহেতু আজকে ক্লাসটা অনেক জমজমাট হবে এবং অনেক কিছু বলবো, আমি অনেক অ্যাস্ট্রোনমির ম্যাথমেটিক্যাল টার্ম বলবো এবং অ্যাস্ট্রোনমির অনেকগুলো ইম্পর্টেন্ট লাইন বলবো। সো সেগুলো বলার আগে আমরা চাই সবাই একসাথে ক্লাসটা করতে, রাইট? সো সবাই একসাথে ক্লাস করার জন্য আমরা যেটা করবো, আমরা কমেন্টে একটু সবাই জানাই দিব যে কে কোন জেলা থেকে জয়েন করেছি, সো দ্যাট আমরা বুঝতে পারি যে তোমরা কে কোথায় অবস্থান করছো এবং কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটা করছো। আর আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, এরপরে আমরা হয়তো ক্লাসটা শুরু করে দিতে পারি। যদিও আমি দেখছি অনেকেই জয়েন করেছে অলরেডি, সো আমি আরেকটু টাইম নিচ্ছি। সবাই জয়েন করার পরে আমরা হয়তো ক্লাসটা স্টার্ট করে দেবো ইনশাআল্লাহ। এবং আজকে ক্লাসে তোমরা অনেক কিছু জানতে পারবে, কারণ ম্যাথমেটিক্যাল অনেকগুলো টার্ম নিয়ে আলোচনা করব। এবং আরেকটা জিনিস জানাই রাখি তোমাদেরকে, সো আমি দেখছি যে তোমরা অনেকেই জয়েন করছো, অনেকেই এখনো জয়েন করো নাই। সো তোমরা দ্রুত ক্লাসে শেয়ার করে ফেলো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, যেন তোমার ফ্রেন্ডসরাও, যাদের মনে এই প্রশ্নগুলো আছে, তারাও যেন তোমার সাথে এই ক্লাসটা করে প্রশ্নগুলো উত্তর পেয়ে যায়। এবং আমাকে একটু আরেকটু কমেন্টে জানাবা যে আমার অডিওটা আর এই ভিডিওটা স্ক্রিনটা প্রপারলি তোমরা দেখতে পাচ্ছ কিনা, রাইট? সো আমাকে একটু দ্রুত জানাও কমেন্টের মধ্যে। আমি চেকিং দ্য কমেন্টস এন্ড দেন উই ক্যান স্টার্ট দ্য ক্লাস। সুপার অ্যামেজিং ক্লাস, রাইট? সো একটু চেক করি কমেন্টসটা। ওকে, সো সবাই জয়েন করতে করতে আমরা তাহলে একটা কাজ করি, আমরা একটা ছোট্ট কথা বলে রাখি যে আমাদের এই ক্লাসগুলোর অ্যাকচুয়ালি যারা মিস করছো তারা কোথায় পাবে, তোমরা এই ধরনের প্রশ্ন করে থাকো। সো আমাদের এই ক্লাসগুলো আমাদের পেজেই থাকবে, তবে ফেসবুকে যেহেতু নতুন নিয়ম করেছে, মেটা নতুন নিয়ম করেছে যে 30 দিন পরে লাইভগুলো ডিলিট হয়ে যাবে। সো নাথিং টু ওয়ারি, তোমাদের চিন্তা করার কোনো কিছু নাই, কারণ তোমরা অনেকেই এই নোটিশ পাওয়ার পরে বা শোনার পরে আমাদেরকে অনেকবার জানিয়েছো যে ভাইয়া লাইভ ক্লাসগুলো মিস করলে কি করবো। সো ডোন্ট ওয়ারি, আমাদের যে অ্যাস্ট্রোনমি পাঠশালা যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলে আমরা সবকিছু ওখানে আপলোড করে থাকি। সো তোমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে ফেলো, কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করছি। সো ভিডিও আপলোড করলে যেন তোমার কাছে নোটিফিকেশন যায় এন্ড তুমি যেন ক্লাসগুলো মিস না করো। আরেকটা ইউটিউব চ্যানেল খুলেছি আমরা শুধুমাত্র তোমাদের জন্য, যেখানে আমরা অ্যাস্ট্রোনমির এই যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি, বা গ্যালাক্সি, স্টারস, প্ল্যানেটস, এক্সোপ্ল্যানেটস, সুপারনোভা, ব্ল্যাক হোলস, এই ব্যাপারগুলো নিয়ে যে ক্লাস করাই লাইভে তোমাদেরকে, সেই লাইভ ক্লাসগুলো তোমরা শুধুমাত্র আমাদের নতুন সেই চ্যানেলে পাবে। সেই চ্যানেলের নাম হচ্ছে এপি একাডেমিক্স, এপি একাডেমিক্স। সো কমেন্টের মধ্যে লিংক দেওয়া আছে, জাস্ট ক্লিক অন দ্যাট এন্ড জাস্ট গো টু দেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড বেল আইকন অন করে ফেলো, বিকজ আমাদের সবগুলো লাইভ ক্লাস আমরা ওইখানে আপলোড করবো। সো এই লাইভ ক্লাসগুলো তোমরা ওইখানে পেয়ে যাবা, সব জায়গায় পেয়ে যাবা, এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কোথায় কোন জায়গায় তোমরা এই ক্লাসগুলো পাবে। যদি কোনো সমস্যা থাকে ডেফিনেটলি আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে, রাইট? সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অলরেডি জানো 01838202907। সো এখানে নক করো, আমাদের টিম তোমাদেরকে লিংক পাঠিয়ে দিবে, আমাদের টিম তোমাদেরকে হেল্প করবে। সো তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি, বিকজ অলরেডি অনেকে জয়েনিং। সো ইয়েস, লেটস স্টার্ট দ্য ক্লাস। এন্ড বিফোর স্টার্টিং আমি তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। ওকে, সো ক্লাস তো আমরা সব সময় করি, তবে আজকে একটু প্রশ্ন উত্তর করি তোমাদেরকে। হ্যাঁ, তোমাদের পছন্দের বিষয় কোনটি? একটু আমাকে কমেন্টের মধ্যে জানাও যে তুমি কোনটা পছন্দ করো, বায়োলজি নাকি অ্যাস্ট্রোনমি, কে কোনটা পছন্দ করো। তোমাদের পছন্দের সাবজেক্টের অপশন যদি এখানে না থেকে থাকে,
ওইটাও তোমরা কমেন্টে আমাকে জানায় দাও, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওকে this is the topic you love to work on, you love to study, right? So সেটা বায়োলজি নাকি সেটা অ্যাস্ট্রোনমি নাকি সেটা ফিজিক্স নাকি ম্যাথমেটিক্স নাকি রকেট সায়েন্স নাকি কি বলে স্পেস ইঞ্জিনিয়ারিং, কি হতে পারে সেটা সেটা তুমি কমেন্টে জানাও তোমরা, যেন আমরাও বুঝতে পারি যে তোমাদের প্রিয় সাবজেক্ট কোনগুলো। তাহলে আমরা ব্যাপারগুলো আরো ক্লারিফাই করতে পারবো যে তোমাদের কে কোন জায়গায় কোন ধরনের গাইডলাইন প্রয়োজন, সেই অনুযায়ী আমরা সেই ব্যাপারগুলো সেট করবো। সো তোমার প্রিয় সাবজেক্ট কোনটা সেটা কমেন্টসের মধ্যে আমাদেরকে জানাই দাও। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। ভালো কথা, ক্লাস শুরু করার আগে তোমাদেরকে কিছু কিছু জিনিস কমেন্টস করতে বলতেছি আমরা, দ্য রিজন যেন আরো বেশি মানুষের কাছে ক্লাসগুলো পৌঁছে যায়, রাইট? সো তোমরা ক্লাস শুরু করার আগে যেটা করবা, তোমরা রেডি আছো কিনা আমাদের আজকে এই সুপার অ্যামেজিং ক্লাসের জন্য কমেন্টে জানাও যে ইয়েস ভাই আই এম রেডি, না আমি রেডি না, এরকম কিছু একটা জানাও কমেন্টসে। দেন তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করো ক্লাসের মধ্যে, যেন ওরাও আমাদের এই ক্লাসটা করতে পারে বা আমাদের পুরো লাইভ সিরিজটাতে তারাও যেন থাকতে পারে। এন্ড লাস্টলি তোমরা ডেফিনেটলি আমাদের ক্লাসগুলো সব জায়গায় শেয়ার করে দাও, যেন তোমার যে আরো বন্ধু বান্ধব যারা আছে বা তোমার আরো যারা আছে যারা হচ্ছে এই অ্যাস্ট্রোনমিটা শিখতে চায় বাট বেসিক অ্যাস্ট্রোনমিটা শিখতে চায় বাট দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে কিভাবে শুরু করব, কেমনে কি করব, রাইট, বা এটা শিখে আমার লাভ কি হবে, তারাও যেন সংশয়গুলো দূর করতে পারে, টেনশনগুলো দূর করতে পারে এন্ড তোমার সাথে আমাদের সাথে স্টার্ট করতে পারে অ্যাস্ট্রোনমি শেখাটা বা অ্যাস্ট্রোনমি এডুকেশনটা স্টার্ট করা, রাইট? সো তোমরা এই তিনটা কাজ করে ফেলো, সো খুব দ্রুত করে ফেলো। তুমি রেডি কিনা জানাই দাও, তোমার ফ্রেন্ডসকে মেনশন করে দাও এন্ড তুমি শেয়ার করে দাও, রাইট? সো তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি আই গেস। দেখো আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমার প্রত্যেকটা টপিকে ধরো এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টপিকে, প্রত্যেকটা টপিকে আমি তোমাদের 2 থেকে 3 ঘন্টা করে ক্লাস নিতে পারবো। সো ডেফিনেটলি পাঁচটা টপিক 3 ঘন্টা করে যদি ধরি বা 2 ঘন্টা করে ধরি, আমি 10 ঘন্টা ক্লাস নেওয়া হবে। তো সবগুলো টপিক নিয়ে কথা বলার আসলে কোনো সুযোগ নেই, কারণ ওকে কারণ হচ্ছে তোমাদের এই যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই টপিকটা নিয়ে আসলে আমি আলোচনা করব। সো দেখি একটু কমেন্টসটা ঘুরে আসি যে তোমরা কে কোন জায়গা থেকে কমেন্টস করছো, একটু চেক করি, তারপর আমি স্টার্ট করে দিচ্ছি। ওকে, অনেকেই জয়েন করছো তোমরা, I'm seeing. Okay, great, great, great. So what I am seeing, তোমরা একটু কমেন্টসে তোমাদের প্রশ্নগুলো আমাকে জানাবে যেন আমি অ্যানসার করতে পারি। ওকে, সো প্রশ্নগুলো না জানালে কিন্তু আমি অ্যানসার করতে পারবো না, রাইট? সো try to make your questions, put it down in the comment section and let me know যে তোমার কি কি ধরনের কোশ্চেনস আছে, রাইট? ওকে, ওকে, সো আমরা তাহলে স্টার্ট করতে পারি, রাইট? সো আমার মনে হয় তোমরা কমেন্টস করে দিছো অলরেডি। সো দেখো আজকে আমরা অ্যাডভান্টেজেস অফ নোয়িং বেসিক অ্যাস্ট্রোনমি এই জিনিসটা, অর্থাৎ অ্যাস্ট্রোনমির যে বেসিক গুলো আছে, বেসিক অ্যাস্ট্রোনমি শিখে আসলে আমার অ্যাডভান্টেজ গুলো কি কি, আমার লাভ কি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে প্রথম লাভটা দেখো, একাডেমিক এক্সিলেন্স। সো তোমার একাডেমিক্যালি অনেক এক্সিলেন্স ঘটে এই অ্যাস্ট্রোনমির বেসিক শেখার কারণে। সেকেন্ডলি,
তোমার স্কিল ডেভেলপমেন্ট হয়। থার্ডলি কম্পিটিটিভ এজ, মানে তুমি বিভিন্ন কম্পিটিশনের জন্য নিজেকে তৈরি করতে পারো, লাইক অলিম্পিয়াড, সায়েন্স কম্পিটিশন, সায়েন্স প্রজেক্টস অর রিসার্চ প্রজেক্টস অর সামথিং লাইক দ্যাট। 4 নাম্বার পার্সোনাল কিছু গ্রোথ হয়। অ্যান্ড 5 নাম্বার লাইফ স্কিলস। সো দেখো এই যে এই তিনটা টপিক, স্কিল ডেভেলপমেন্ট, পার্সোনাল গ্রোথ, লাইফ স্কিলস, কম্পিটিটিভ এজ, এই 4টা টপিক নিয়ে কিন্তু লাস্ট ক্লাসে অর্থাৎ গতকালকে আমি তোমাদেরকে নিয়ে অনেক কথা বলেছি, মনে আছে? অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের কথা বলেছি, ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা বলেছি, রাইট? পার্সোনাল গ্রোথের কথা বলেছি, এডুকেশনাল এন্ড ক্যারিয়ার গ্রোথ নিয়ে কথা বলেছি। সো তোমরা যারা লাস্ট ক্লাস অর্থাৎ গতকালকে ক্লাস মিস করেছো, আমাদের পেজে দেওয়া আছে, অলরেডি পেজে দেখতে পারো। আজকে আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ক্লাস চলে যাবে, আজকের ক্লাস, গতকালকের ক্লাস। সো তোমরা এগুলো দেখতে পাবা, বা গতকাল ক্লাস আজকে চলে যাবে, তোমরা সেখানে দেখতে পারবা। সো সেখানে আমরা ডিটেইলে আলোচনা করেছি। তাই আজকে আমরা এই 4টা টপিকে তেমন একটা ডিটেইলে আলোচনা করব না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে একাডেমিক এক্সিলেন্স। তোমরা অনেক প্রশ্ন করো যে ভাইয়া অ্যাস্ট্রোনমি পড়লাম, বেসিক শিখলাম, বাট আমি তো অ্যাস্ট্রোনমিতে ক্যারিয়ার করতে চাই, এতে করে আমার এই বেসিকটা শেখার কারণে কি অ্যাস্ট্রোনমির যে একাডেমিক সেক্টরটা আছে সেই সেক্টরে কি আমার কোনো ফায়দা হবে? ডেফিনেটলি হবে, কারণ তুমি তো আলটিমেটলি একাডেমিক পড়াশোনাই করছো, তুমি তো আজেইরা কোনো জিনিস পড়ছো না, লাইক ইউ আর নট রিডিং এনি সায়েন্টিফিক কি বলে এটাকে, নোবেল অর সায়েন্টিফিক পোয়েম অর সামথিং লাইক দ্যাট, যেগুলো আননেসেসারি, দরকার নাই, রাইট? তুমি পড়ছো একাডেমিক পড়া। আমরা তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু অ্যাস্ট্রোনমির একাডেমিক পড়াই, যেগুলো বিদেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করানো হয়, রাইট? বাংলাদেশে যদি কখনো স্টার্ট হয় দেখো বাংলাদেশে এগুলো পড়াচ্ছে, রাইট? সো তুমি কিন্তু একাডেমিক পড়াশোনাই করছো। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া একাডেমিক্যালি পড়তেছি, বাট সেটা তো নিজে নিজে, আমাদের দেশে তো কিছু নাই, রাইট? যেটা গতকালকে আমি আলোচনা করেছি ক্লাসে। সো এখন এই যে একাডেমিক এক্সেলেন্সের কথা বললেন, এই একাডেমিক এক্সেলেন্সটা আসলে কিভাবে ঘটবে এইটা নিয়ে ডিটেইলে আমরা আলোচনা করব। সো আমি আবার বলে দিচ্ছি, বেসিক অ্যাস্ট্রোনমি শেখার 5টা সুবিধা আছে। কয়টা? 5টা সুবিধা। কি কি সুবিধা আছে? তোমার একাডেমিক এক্সেলেন্স বাড়ে, রাইট? এক্সেলেন্স ঘটে। 2 নাম্বার, তোমার স্কিল ডেভেলপড হয়, তোমার নিজের পার্সোনাল অনেকগুলো স্কিলস ডেভেলপড হবে, তুমি অনেক কিছু শিখতে পারবা, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিস বাড়বে, রাইট? তোমার নিজের ভিতরে গ্রোথ আসবে। 3 নাম্বার, কম্পিটিটিভ এজ, তুমি বিভিন্ন অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে, ইন্টারন্যাশনাল জায়গাগুলোতে ফাইট করতে পারবে, রাইট? 4 নাম্বার হচ্ছে পার্সোনাল গ্রোথ। সো তোমার যখন নিজের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, তার মানে তুমি আলটিমেটলি ইউ আর গ্রোয়িং ইউরসেলফ, মানে ইউ আর বিং গ্রোন ইউরসেলফ, রাইট? সো তোমার স্কিল যখন ডেভেলপড হচ্ছে তখন তুমি নিজের পার্সোনাল গ্রোথে নিজে হেল্প করছো। সো পার্সোনাল গ্রোথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, রাইট? সো আমরা কখন পার্সোনাল গ্রোথ হিসেবে নিজেকে কাউন্ট করি? যখন আমাদের মধ্যে কোনো একটা স্কিল ডেভেলপড হয়। ফর এক্সাম্পল, তুমি অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা অ্যানালাইসিস শিখলা, যেটা তুমি কখনো শিখো নাই, রাইট? সো তোমার কিন্তু একটা পার্সোনাল গ্রোথ হইলো। তোমার গ্রোথ যদি আগে 10% থাকতো, এখন সেটা 25% হয়েছে, বিকজ তোমার আরেকটা নতুন স্কিল শেখা হয়েছে। এরপর যদি তুমি শেখো যে কিভাবে ইমেজ প্রসেস করতে হয়, তোমার আরেকটু পার্সোনাল গ্রোথ হলো, রাইট? সো দ্যাটস হাউ আমরা কিন্তু আমাদের পার্সোনালিটি গ্রোথ করি বা গ্রো করাই, রাইট? সো এই কথাটা বলছি এখানে যে পার্সোনাল গ্রোথ হয়। এন্ড দ্য লাস্টলি লাইফ স্কিলস। অ্যাস্ট্রোনমি বেসিক শেখার কারণে অনেকগুলো লাইফ স্কিলে তোমাকে হেল্প করবে। ইট মাইট বি ইওর একাডেমিক্যালি যে তোমার প্রজেক্টস গুলো থাকে সেই জায়গায় তোমার লাইফে অনেক হেল্প হবে, বিকজ আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি কিভাবে হেল্প হয়। গতকালকে আমি তোমাদের ক্লাসে একটা পড়া পড়িয়েছিলাম যে ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাস্ট্রোনমি শিখলে ক্রিটিক্যাল থিঙ্কিংটার ক্যাপাবিলিটিস বাড়ে। সেটার সাথে লাইফের কি কানেকশন, যেটা আমি গতকালকে বলেছি। আমি আরেকটা ছোট্ট করে বলি, তুমি যদি কোনো প্রবলেমের সম্মুখীন হও, তুমি ক্রিটিক্যাল থিঙ্ক করে সেই প্রবলেমটা সলিউশন করতে পারবে। কারণ অ্যাস্ট্রোনমিতে প্রচুর পরিমাণে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কাজ আছে, প্রচুর পরিমাণে প্রবলেম সলভিং এর কাজ আছে, রাইট? সো তুমি যখন ক্রিটিক্যাল থিঙ্ক করছো, তোমার লাইফে তো অনেক ধরনের প্রবলেম হয় না? যে অনুযায়ী আমি তোমাদের গতকালকে এক্সাম্পলটা আবার বলি, যে ফর এক্সাম্পল, যে ধরো ভাত খাবা নাকি বিরিয়ানি খাবা, কোনটা? সো তুমি তো ডিলেমায় পড়ে গেলা যে হ্যাঁ আমি তো দুইটাই খেতে চাইতেছি, বাট কি করব? ইন দ্যাট সেন্স ইউ ক্যান ইউজ ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটিস, রাইট? সো এই যে এটার কারণে তুমি তোমার রিয়েল লাইফ প্রবলেমটা সলভ করলা। সো এই যে এরকম লাইফ অনেকগুলো স্কিল তোমাকে হেল্প করবে এই অ্যাস্ট্রোনমি বেসিক শেখার কারণে, অ্যাস্ট্রোনমি নলেজ থাকার কারণে, রাইট? সো তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যাডভান্টেজেস অফ বেসিক নোয়িং বেসিক অ্যাস্ট্রোনমি কয়টা? 5টা। কি কি? একাডেমিক এক্সিলেন্স, স্কিল ডেভেলপমেন্ট, তারপর কম্পিটিটিভ এজ, তারপর পার্সোনাল গ্রোথ এন্ড লাইফ স্কিলস। সো আশা করি আর ভুলবা না, রাইট? সো এই ব্যাপারগুলো ক্লাসটা শেয়ার করে ফেলো বন্ধুদের সাথে, যেন ওরাও জানতে পারে যে বেসিক অ্যাস্ট্রোনমি শেখার 5টা অ্যাডভান্টেজ আছে বড় বড় লেভেলের। এবার আমরা কথা বলবো
ফুল এই একাডেমিক এক্সিলেন্স নিয়ে। আজকে পুরো ক্লাসটাই হবে এটা নিয়ে যে কিভাবে অ্যাস্ট্রোনমি নলেজ তোমাকে একাডেমিক্যালি অনেক বেশি গ্রো করে তুলবে, কিভাবে তোমার নলেজ বাড়াবে, কিভাবে তোমার পার্সোনালিটি গ্রো করাবে, কিভাবে তোমার স্কিলস ডেভেলপমেন্ট করবে, কিভাবে তোমাকে অন্যান্য স্টুডেন্ট অর্থাৎ তোমার ক্লাসে যে আরো তোমার ফ্রেন্ড সার্কেল আছে, তোমার স্টুডেন্ট আছে, ক্লাসমেট আছে, তাদের চাইতেও তোমাকে অনেক বেশি ডিফারেন্ট করে তুলবে, সবার চাইতে ইমপ্রেসিভ করে তুলবে, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা এই যে একাডেমিক এক্সেলেন্সে কথা বলবো। এন্ড কিভাবে তোমার একাডেমিক মানে ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং হবে, রাইট? সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। লেটস স্টার্ট। সো বিফোর স্টার্টিং আমি একটু কমেন্ট সার্ভার চেক করে আসি যে আমার অডিওটা ঠিক আছে কিনা, তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, এন্ড কোনো সমস্যা হচ্ছে কিনা একটু দেখি কি অবস্থা। কমেন্ট সার্ভার চেক করে আসি যে আমার অডিওটা ঠিক আছে কিনা। রাইট, এভরিথিং ইজ ফাইন সো ফার, আলহামদুলিল্লাহ। ওকে, সো আমি জানি তোমরা অনেকেই এখন ব্যস্ত, অনেকে লাইভে অংশ নিতে পারছো না, সেটা আমরা সবাই জানি, আমাদের পুরো অ্যাস্ট্রোনমি টিমও জানে যে এখন তোমাদের শপিং এর সময়। সো ইউ গাইজ আর গোইং টু দ্য one market to another market for doing your each shoppings and stuff like that, right? So this is not the moment for doing that class, but no worries, আমাদের ক্লাসগুলো আমরা করে রাখছি যেন তোমরা ঈদের ছুটিতে যখন বেকার সময় কাটাবে তখন যেন তোমরা এই ক্লাসগুলো করে ফেলতে পারো, তোমাদের যেন কোনো প্রবলেম না হয়। ঈদের পরে তোমরা যেন আমাদের সাথে বেসিক অ্যাস্ট্রোনমি শেখার যাত্রা শুরু করে দিতে পারো। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনাদের সাথে কিভাবে বেসিক অ্যাস্ট্রোনমি যাত্রা শেখা শুরু করব, সেটা আমি ক্লাসের শেষে বলবো। সো সেটা শুনতে হলে পুরো ক্লাসটা করতে হবে, না হলে তুমি বুঝবা না আমি কিভাবে তোমাদেরকে গাইড করব। ওকে, সো দেখো academic excellence একটা one of the important point হচ্ছে how astronomy enhances science and mathematical skills. So এই astronomy পড়ে লাভ কি হবে ভাই? আমি তো ইঞ্জিনিয়ার হতে চাই, রাইট? সো অ্যাস্ট্রোনমিতে তো আমার কাজ নাই ভাই, কাজ আছে তো। কারণ এই যে দেখো সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স এর স্কিলস ডেভেলপ করতে যে কি পরিমাণ অ্যাস্ট্রোনমি হেল্প করে, ইউ ক্যানট ইভেন ইমাজিন। সো গতকালকে আমি অনেকগুলো অ্যাডভান্টেজের কথা বলছি তোমাদেরকে এক্সট্রা, বাট সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো না। আজকে আলোচনা করবো একাডেমিক এক্সেলেন্স নিয়ে। দেখো অ্যাস্ট্রোনমি ইজ কানেক্টেড উইথ সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স। সায়েন্সের যত সাবজেক্ট আছে সবগুলোর সাথে কানেক্টেড। অ্যাস্ট্রোনমিতে ফিজিক্স লাগে, অ্যাস্ট্রোনমিতে ম্যাথমেটিক্স লাগে, বায়োলজি লাগে, কেমিস্ট্রি লাগে, রাইট? তারপরে আর্কিওলজি লাগে, এরকম অনেক জিনিসপত্র আছে অ্যাস্ট্রোনমিতে প্রয়োজন হয়। ইভেন অ্যাস্ট্রো মেন্টাল হেলথ আছে, অ্যাস্ট্রোনমিতে স্ট্যাটিস্টিক্স লাগে, সো অ্যাস্ট্রো স্ট্যাটিস্টিক্স নামে একটা সাবজেক্ট আছে, রাইট? সো ডেটা অ্যানালাইসিস লাগে, অনেক কিছু লাগে ভাই, অনেক কিছু লাগে। সো এটা ছোট একটা জিনিস না, এটা একটা বিশাল বড় বান্ডল প্যাকেজ। একের ভিতর সব গাইড বই পড়ছো না, ঠিক সেম লেয়ার এটা। সো এটার মধ্যে সবকিছু প্রয়োজন হয়। এখন এইখানে আমরা কি প্রয়োজন হয় এটা একটু দেখার চেষ্টা করি। দেখো অ্যাস্ট্রোনমিতে সর্বপ্রথম সবচেয়ে বেশি প্রয়োজন হয় কি কি জিনিসগুলোর, সেগুলো আমি তোমাদের সামনে আজকে তুলে ধরছি। ফিজিক্স এন্ড অ্যাস্ট্রোনমি দুইটা কানেক্টেড, কারণ ফিজিক্স না জানলে তুমি অ্যাস্ট্রোনমি জানবা না, অ্যাস্ট্রোনমি বুঝবা না। আবার তুমি ম্যাথমেটিক্সও না পারলে অ্যাস্ট্রোনমি বুঝবা না। সো বোথ আর ইন্টারকানেক্টেড। হোয়াট? বোথ আর ইন্টারকানেক্টেড। ফিজিক্স না পারলে, আবারও বলছি, তোমার যদি ফিজিক্সে ঘাটতি থাকে, তুমি যদি ক্লাস 9 এর স্টুডেন্ট হও, 10 এর স্টুডেন্ট হও, 11 12 এর স্টুডেন্ট হও, তোমার যদি অ্যাস্ট্রোনমিতে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, অ্যাস্ট্রোনমিতে পড়াশোনা করার ইচ্ছা থাকে, তোমার যদি ফিজিক্সের বেসিক দুর্বল থাকে, তুমি অ্যাস্ট্রোনমি কিচ্ছু বুঝবা না। কিছু বুঝবা না মানে তোমার মাথায় ঢুকবে না, অ্যাকচুয়ালি তুমি কাজ করতে পারবে না। তোমার ফাউন্ডেশনটা স্ট্রং হতে হবে। দ্যাটস ওয়াই আমি বারবার চিল্লাই অ্যাস্ট্রোনমি বেসিকটা শিখবা, বেসিক শিখো, বেসিক শিখো, বেসিক শিখো। দ্য রিজন তুমি অ্যাডভান্সে যেতে পারবে না, কখনোই পারবে না। সো আমি এখানে জাস্ট তিনটা এক্সাম্পল নিয়ে আসছি। আমি চাইলে অনেক এক্সাম্পল তোমাদেরকে দেখাতে পারতাম, পুরো স্লাইড জুড়ে আমি দেখাতে পারতাম, কিন্তু আমি কোনো বেশি দেখানোর কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে তিনটা দেখাবো, তিনটা দেখালেই এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য হিন্টস, রাইট? সো আমি তিনটা টপিক নিয়ে এসেছি দেখো, যেগুলো অ্যাস্ট্রোনমির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। ফিজিক্সের সবগুলো টপিকই অ্যাস্ট্রোনমির সাথে কানেক্টেড, বাট আমি স্পেশালি তিনটা নিয়ে এসেছি, কারণ এই স্পেশালি তিনটা মানে আমরা ফিল করতে পারি, আমরা বুঝতে পারি। দেখো এক নাম্বার হচ্ছে লজ অফ মোশন এন্ড গ্র্যাভিটি।
তুমি স্পেসে যাওয়ার সময় গ্র্যাভিটি ফিল করো, এটা তো কানেক্টেড, রাইট? তুমি যখন প্ল্যানেটস গুলো ঘুরতে দেখো সেখানে তো লস অফ মোশন আছে, রাইট? কানেক্টেড, এই কারণে এগুলো নিয়ে এসেছি, যেগুলো কানেক্ট করতে পারবা সেগুলো এখানে আমি নিয়ে এসেছি। সো দেখো, অ্যাস্ট্রোনমি হেল্পস স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড নিউটনস ল, নিউটনের তিনটা সূত্র আছে, থ্রু রিয়েল লাইফ এক্সাম্পলস লাইক প্ল্যানেটারি অরবিটস এন্ড রকেট লঞ্চেস। সো দেখো, নিউটনের তিনটা সূত্র আছে না, আমরা পড়ছি না ফিজিক্সে? সো 3 নম্বর সূত্রটা দেখছো না, ওই যে পড়ছো না যে রকেটের যখন থ্রাস্ট মাটিতে ধাক্কা দেয় কি হয়, এই ধাক্কায় আবার রকেটে উপরে ওঠে, রাইট? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, রাইট? আমরা পড়ছি না? সো নিউটনের তৃতীয় সূত্র কোথায় কাজে লাগে দেখো, অ্যাস্ট্রোনমিতে কাজে লাগতেছে। সো ফিজিক্স কিন্তু অ্যাস্ট্রোনমির সাথে কানেক্টেড, বুঝতে পারতেছো তো? ফিজিক্স যদি না থাকতো, নিউটনের সূত্র যদি না থাকতো, অ্যাস্ট্রোনমি কখনোই আগাতো না, কখনোই আমরা রকেট মহাকাশে পাঠাতে পারতাম না, কোনোদিন না। সো দেখো, ফিজিক্স আর অ্যাস্ট্রোনমি কানেক্টেড, বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার তো? ওকে, দেখো এক নম্বর হচ্ছে লস মোশন এন্ড গ্র্যাভিটি। সো গ্র্যাভিটি কিন্তু আমরা ফিল করতে পারি, রাইট? ওকে, সেকেন্ডটা দেখো, থার্মোডায়নামিক্স এন্ড হিট ট্রান্সফার। সো একটা অবজেক্ট থেকে একটা অবজেক্ট হিট ট্রান্সফার হয় না? ডেফিনেটলি হয়। যেমন তুমি যদি আগুনের উপর লোহা ধরে রাখো, লোহার এই অংশ যদি আগুনের উপরে থাকে, এই অংশ কিন্তু আস্তে আস্তে গরম হতে থাকে। কেন গরম হতে থাকে আমরা পড়ছি না ফিজিক্সে, যে কি হয় বলো তো, দেখি কেউ বলতে পারবে কিনা কমেন্টসে আমাকে। সো কি হয়, লোহার এই জায়গায় যখন অ্যাটমস গুলো মানে কাঁপাকাঁপি শুরু করে দেয়, তখন ও কি করে, ও পাশের জনকে একটু ধাক্কা দেয়, এবার ধাক্কা দিতে 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 কি করে, ট্রান্সফার করে হিট গুলো করতে করতে, এই যে যখন এই পাশে একদম লাস্ট পোরশনে চলে আসে, একটা লোহার এরকম লাস্ট পোরশনে চলে আসে, তখন এটা আস্তে আস্তে গরম লাগা শুরু করে, রাইট? সো এবার কি করে, হিট গুলো ট্রান্সফার করে না? সো এখন অ্যাস্ট্রোনমিতে এটা কিভাবে কাজে লাগে ভাইয়া, প্রশ্ন আসতে পারে। দেখো, থার্মোডায়নামিক্স এন্ড হিট ট্রান্সফার কিভাবে অ্যাস্ট্রোনমিতে কাজে লাগে, সেটা হচ্ছে হাউ স্টারস এমিট এনার্জি। প্রত্যেকটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট কি করে, আমি তোমাদেরকে বলছিলাম ডেটা রেডিয়েট করে, রাইট? বা এনার্জি রেডিয়েট করে, ডেটা মানে এনার্জি বুঝাইছি আমি। সো এনার্জি রেডিয়েট করে, এমিট করে মানে নিঃসরণ করে। ব্ল্যাক বডি রেডিয়েশন নামে একটা জিনিস আছে অ্যাস্ট্রোনমিতে, একটু অ্যাডভান্সড, এটা তোমরা পরে বুঝতে পারবা যারা নতুন আছো। তারপর কনসেপ্টস লাইক দ্য গ্রিন হাউস ইফেক্ট অন ভিনাস। গতকালকে আমি পড়েছি না ভিনাসের গ্রিন হাউস ইফেক্টে কি হয়, যারা যারা ক্লাস মিস করছো প্লিজ ক্লাসটা করে ফেলো, অনেক দারুণ একটা ক্লাস করাইছি আমাদেরকে। সো দেখো, ভিনাসের গ্রিন হাউসের ইফেক্টটাও কিন্তু আমরা বুঝতে পারি, রাইট? বলছিলাম না গতকালকে যে ভিনাসের সারফেস টেম্পারেচার ইজ 465 ডিগ্রি সেলসিয়াস। কেমনে বুঝছি আমরা, এই যে ওরা যে হিট গুলো এনার্জি গুলো রিলিজ করে, সেখান থেকে ডেটা কালেক্ট করে আমরা জানতে পারছি, রাইট? সো থার্মোডায়নামিক্স এন্ড হিট ট্রান্সফার, এইভাবে ফিজিক্সের এই টপিকটা অ্যাস্ট্রোনমির সাথে কি বলতো, ফুল অন কানেক্টেড। সো আমি তোমাকে কি বলছি, একটা অবজেক্ট স্পেসের কোথায় আছে সেখান থেকে আমরা সেটা আমরা কেমনে জানি, সেটা সেই অবজেক্টটা যখন এই ধরনের এনার্জি রিলিজ করে বা রেডিয়েশন রিলিজ করে, তখন আমাদের স্পেস ক্রাফটের ভিতর থাকা যে টেলিস্কোপস গুলো আছে, সেই টেলিস্কোপস গুলো কি করে, ডেটাগুলো কালেক্ট করে আমাদেরকে পাঠায়। তারপর আমাদের সায়েন্টিস্ট যারা আছে, অ্যাস্ট্রোফিজিসিস্ট যারা আছে, তারা সেগুলো নিয়ে রিসার্চ করে, অ্যানালাইসিস করে, গবেষণা করে, তুলকালাম কাণ্ড লাগায় দেয়, একদম পেপার ছড়ায় ফেলে দেখবা। সো ওরা হচ্ছে এগুলো চিন্তা করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, প্রবলেম সলভ করে বের করে যে আচ্ছা এটা এই জায়গাটায় মনে হয় আছে। That's how we understand যে কোন জায়গায় কোন অবজেক্টটা আছে, and that's how physics and astronomy connected with each other, right? বুঝা গেল তো, রাইট? একদম ক্লিয়ার। 3 নাম্বার ইলেকট্রোম্যাগনেটিজম। গতকালকে বুঝিয়েছিলাম তোমাদেরকে যে এলিয়েন যদি তোমাকে জিজ্ঞেস করে, রাইট? মনে আছে প্রশ্নটা? সো জাস্ট ইমাজিন যে ইলেকট্রোম্যাগনেটিজমের ব্যবহার আমাদের ফিজিক্সে যেমন বেশি, অ্যাস্ট্রোনমিতেও তেমন অনেক বেশি, কারণ অনেক অবজেক্ট আছে ভাই ইলেকট্রোম্যাগনেটিজম ছাড়া। ফর এক্সাম্পল, তুমি যদি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের কথা চিন্তা করো, তুমি যদি সানের ম্যাগনেটিক ফিল্ডের কথা চিন্তা করো, রাইট? সো এই ব্যাপারগুলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজমের সাথে কানেক্টেড, রাইট? সো যে অরোরা দেখতে পাও, অরোরা কিভাবে হয় ভাইয়ারা বলতে পারো? অরোরা কিভাবে হয়, যখন সান থেকে, সূর্য থেকে সোলার ফ্লেয়ার অর্থাৎ সোলার মানে সূর্যের ঝড় পৃথিবীর দিকে এগিয়ে আসে, তখন পৃথিবীর চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেই ম্যাগনেটিক ফিল্ড গুলো কি করে, ওই যে সূর্যের যে কণাগুলো আছে সেই কণাগুলোর সাথে একটা সংঘর্ষ হয়, ইলেকট্রোম্যাগনেটিজমের একটা ঘটনা ঘটে এখানে, রাইট? সো কারণ পার্টিকেলস এর মধ্যে ইলেকট্রিক চার্জ আছে, রাইট?
আর ওই ম্যাগনেটিক ফিল্ড তো ম্যাগনেটিক নিজেই ম্যাগনেট, সো দুইটা মিলে ইলেকট্রোম্যাগনেটিজমে একটা ঘটনা ঘটে। এন্ড তখন তারা যখন আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে, সেই বায়ুমণ্ডলের যে পার্টিকেলস গুলো আছে সেগুলোর সাথে যখন কোলাইড করে, রিঅ্যাকশন করে, তখন একটা হিট রিলিজ করে, বা একটা এনার্জি, হিট না এনার্জি রিলিজ করে, যেটাকে আমরা আসলে অরোরা হিসেবে দেখতে পাই বা মেরু জ্যোতি নামে আমরা বলে থাকি। কারণ এটা ইউজুয়ালি মেরুতে ঘটে, উত্তর মেরুতে ঘটে, রাইট? সো দক্ষিণ মেরুতে ঘটে বাট উত্তর মেরুতে বেশি ঘটে আর কি। সো এটাকে আমরা অরোরা বলি, রাইট? সো দ্যাটস হাউ উই ক্যান সি দ্য অরোরা। সো যেই কালারের এনার্জি এমিট করে সেই কালার আমরা দেখতে পাই, কখনো সেটা রেডিশ, কখনো সেটা গ্রিন কালার। কয়েকদিন আগে কিন্তু সবাই রেড কালারের অরোরা দেখতে পাইছে, তোমরা হয়তো ফেসবুকে দেখছো অনেকে, রাইট? So that's how the electromagnetism works. And এছাড়াও আরো কি কি ঘটে, how telescopes use light waves, আমরা যে ওই অবজেক্ট গুলো থেকে ওয়েভ কালেক্ট করি সেটা কি রেডিও ওয়েভ, নাকি সেটা ইনফ্রারেড ওয়েভ, নাকি সেটা অন্য কোনো ওয়েভ, আমরা কিভাবে বুঝি? টেলিস্কোপ গুলো কি করে, লাইট ওয়েভ গুলো কালেক্ট করে, রেডিও সিগন্যালস গুলো কালেক্ট করে এক্সপ্লোর দ্য ইউনিভার্স। চলো ছোট একটা एग्जांपल দিই। আমি একটা অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ফেমাস একটা অর্গানাইজেশনে কাজ করছি, যেটার নাম সেটি। সেটির ফুল মিনিং কি ছিল? আই ফরগট। ও হ্যাঁ, মনে পড়ছে। সেটির ফুল মিনিং ছিল হচ্ছে সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, এরকম কিছু একটা। মানে ওরা নাসারই একটা আরেকটা সংস্থা। সো ওরা কি করে, ওরা এলিয়েন্স আছে কিনা খুঁজে বের করে। সো আমি ওখানে কাজ করেছি প্রায় 1 বছরের মতো, 1 বছর বা একটু কম বেশি হতে পারে। সো ওইখানে আমি দেখেছি যে ওরা সিগন্যালস গুলো, মানে আমার ল্যাপটপটার সাথে ওদের টেলিস্কোপস এর একটা জায়গার সেগমেন্টস আছে, ওটা কানেক্ট করে রাখতে হতো। সো ওরা ওই ডেটাগুলো আমাদেরকে পাঠাইতো, এন্ড আমরা সেটা অ্যানালাইসিস করে দেখতাম যে সেটা আসলে কি, মানে সিগন্যালসটা কি অন্য কোনো নয়েজ আমাদেরকে পাঠাচ্ছে কিনা, বা নয়েজ শোনা যেত আসলে, যে কোনো শব্দ শোনা যাচ্ছে কিনা স্পেসে, এগুলো আমরা শুনতে পেতাম। সো ইয়া, ওগুলো কিভাবে ঘটে দেখো, ওই ইলেকট্রোম্যাগনেটিজমের খেলা কিন্তু এখানে ঘটেছে। টেলিস্কোপস গুলো কি করলো, ওই যে সিগন্যাল গুলো কালেক্ট করতো, রেডিও সিগন্যাল গুলো, ওটা বাই দ্য ওয়ে রেডিও সিগন্যাল ছিল। সো রেডিও সিগন্যাল গুলো কালেক্ট করে কি করতো, আমাদেরকে পাঠাইতো, রাইট? সো কেমনে কালেক্ট করতো ভাই? কারণ ইলেকট্রোম্যাগনেটিজমের কারণে। সো বুঝতে পারতেছো যে কিভাবে ইলেকট্রোম্যাগনেটিজম অ্যাকচুয়ালি ফিজিক্স এন্ড অ্যাস্ট্রোনমির সাথে কানেক্টেড, কিভাবে লস অফ মোশন এন্ড গ্র্যাভিটি, থার্মোডাইনামিক্স এন্ড হিট ট্রান্সফার, ইলেকট্রোম্যাগনেটিজম কিভাবে ফিজিক্স এন্ড অ্যাস্ট্রোনমির সাথে ফুল অন কানেক্টেড। এবার বুঝে গেল তো, নাকি বোঝা যায় নাই, রাইট? সো চলো তাহলে এবার আমরা পরেরটা দেখে আসি। ভাইয়া কেমিস্ট্রি কোনো কানেকশন আছে? অনেকে আমাকে প্রশ্ন করো যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ো, এই যে ভাইয়া কেমিস্ট্রি কানেকশন আছে, অনেক কানেকশন আছে, হাজারো কানেকশন তোমাকে দেখাতে পারবো, বাট এত সময় তো নাই আসলে আজকে। সো একটু মেইন টপিকগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, স্পেকট্রোস্কোপি সবাই পড়ছি না? স্পেকট্রোস্কোপি আমরা যারা 9 এ পড়ি, 10 এ পড়ি, স্পেকট্রোস্কোপির নাম শুনেছি। যারা আমরা 11 12 এ পড়ি, হাজারি নাগের বই পড়ছি, রাইট? হাজারি নাগের বইয়ের মধ্যে আছে না, সঞ্জিত কুমার গুহর বই আছে না, গুহর মধ্যে পড়ছি না স্পেকট্রোস্কোপি, রাইট? বর্ণালী and stuff like that, ব্যাপারগুলো বাংলাটা আমার মনে নেই যদিও। সো এই স্পেকট্রোস্কোপি ইজ ফুল অন কানেক্টেড অন অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমিতে স্পেকট্রোস্কোপির ব্যবহার আমি তোমাদের বুঝাতে পারবো না ভাই, বুঝাতে পারবো না। সো how astronomers use light to determine a star's composition, অর্থাৎ আমি ধরো ভাই একজন সায়েন্টিস্ট, আমি টেলিস্কোপ থেকে ডেটা কালেক্ট করছি যে এই স্টারস বের করছি আর কি, ধরো ডেটা কালেক্ট করছি, এই স্টারস গুলো ভিতরে হাইড্রোজেন বেশি, হিলিয়াম বেশি, ধরো ফর এক্সাম্পল আয়রন অনেক বেশি। এই যে আমি তোমাদেরকে বলতেছি যে ভাই এগুলো বেশি, কেমিক্যালস গুলা কেমনে বুঝছি? স্টারস থেকে কি এলিয়েন ফোন করে আমারে বলে দিয়ে গেছে, রিবাত ভাই আমার ভিতরে তো আয়রন অনেক বেশি, আমার ভিতরে তো হিলিয়াম, কার্বন এগুলো অনেক বেশি, আমাকে ফোন করে বলছে? ডেফিনেটলি না। সেটা বের করতে একটা ওয়ে আছে, নাকি টেলিস্কোপ ভিতরে যে দেখে আসছে? সম্ভব না তো একটা স্টারের ভিতরে কিছু চলে যাওয়া, রাইট? কারণ জোরে করে ছাড়া হয়ে যাবে, থাউজেন্ডস অফ টেম্পারেচার সেখানে। তাহলে আমরা কেমনে বুঝি? ওই যে টেলিস্কোপস গুলো সেই ডেটাগুলো কালেক্ট করে, ও যে এনার্জি এমিট করে সেখান থেকে ডেটাগুলো কালেক্ট করে, রাইট? কালেক্ট করার পরে কি করে আমরা, আমাদের সায়েন্টিস্টরা এই যে স্পেকট্রোস্কোপিতে ওরা ডেটাগুলো মানে অ্যানালাইসিস করে, ওরা আন্ডারস্ট্যান্ড করতে পারে যে স্টারের মধ্যে কোন কম্পোজিশনটা বেশি আছে, রাইট? সো ওই যে লাইট টু ডিটারমাইন, ওই যে আমরা লাইটটা কালেক্ট করি, রাইট? ওইটা দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি। আমরা কিন্তু আকাশের তারা দেখলে বুঝতে পারি, মানে আমরা যারা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করি আমরা দেখলে বুঝতে পারি যে দেখবা আকাশের তারাগুলো অনেক সময় অনেক কালারের হয়, কোনটা রেডিশ, যেমন বিটেলজিয়াস অনেক ফেমাস না স্টার, ওটা কিন্তু একটু রেডিশ, রাইট? তারপরে দেখবা কিছু স্টারস হয় রেডিশের পরে ইয়েলোইশ টাইপের হয়, হলদে হয়, কিছু দেখতে অনেকটা ব্লু লাগে না, কিছু আবার একটু গ্রিন লাগে না। এটা কেন জানো? এটা হচ্ছে ওই যে কেমিক্যালস গুলো, কম্পোজিশনস গুলো যেগুলো বেশি ওখানে,
ওইটার যে এনার্জিটা রেডিয়েট করতেছে আমরা সেটা আমাদের আবহাওয়া বা বায়ুমণ্ডলের ভিতর দিয়ে যখন আসতেছে তখন ওই যে লাইট পড়ছি না, রিফ্লেকশনের একটা ব্যাপার স্যাপার করছি না, বা অনেক কিছু থাকে না, ওইগুলোর কারণে আমরা আসলে কালারস গুলো দেখতে পাই, রাইট? বাট আলটিমেটলি ওইটা কিন্তু স্টারস এর কম্পোজিশনস এর জন্য হয়। ইভেন গ্যাস দেখছো না, গ্যাস কখনো কখনো গ্যাসের কালার গোলাপি হয়, গ্রিন হয়, দেখছো না আমাদের চুলার গ্যাসের কালার, রাইট? সেটা কেন হয়? কারণ ওই গ্যাসের মধ্যে ওই মিনারেলসটা বেশি আছে, বা ওই কি বলে এটা, কম্পোজিশনস এর ম্যাটেরিয়ালসটা বেশি আছে, কেমিক্যালটা বেশি আছে, দ্যাটস ওয়াই আমরা ওই কালারটা দেখতে পাই, রাইট? সো সিমিলারলি আমরা স্পেকট্রোস্কোপি ইউজ করে আমি বুঝাতে পারতেছি তো, রাইট? আমি কিন্তু মানে নট অ্যান এক্সপার্ট, আমি তোমাদেরকে জাস্ট বুঝাতে পারলেই হলো। সো আমার যদি কোনো ভুল তথ্য আমি ভুলেও দিয়ে থাকি তোমরা একটু আমাকে কারেকশন করে দিও কমেন্টস এর মধ্যে, রাইট? এন্ড আই এম সরি ফর দ্যাট। সো আশা করি আমি কোনো ভুল তথ্য এখন তোমাদেরকে দেই নাই, কারণ আমি জেনে শুনেই তোমাদেরকে বলতেছি, না জেনে বলতেছি না। ওকে, সো কারণ আমি তো আজকে প্রায় 8 থেকে 10 বছর ধরে আমি এগুলো নিয়ে পড়াশোনা করছি। সো আই হ্যাভ দ্যাট কি এক্সপিরিয়েন্স যে কেমনে কি হয়। সেকেন্ডলি, কেমিস্ট্রি আর অ্যাস্ট্রোনমি কানেকশন দেখো, ফরমেশন অফ এলিমেন্টস, এটার মধ্যে কেমিস্ট্রি আর অ্যাস্ট্রোনমির কানেকশন আছে ভাই। কেমনে আছে দেখো, সুপারনোভা নাম শুনছো না? সুপারনোভা বিস্ফোরণ ঘটে যে স্টারস গুলোতে, এন্ড নিউক্লিয়ার ফিউশন হয় না? কোথায় হয়? স্টারস এর মধ্যে নিউক্লিয়ার ফিউশন হয় না? সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশন হয় না, রাইট? সো ওইগুলো ক্রিয়েট এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবিল। সো পিরিয়ডিক টেবিলের মধ্যে যে এলিমেন্টস গুলো আমরা দেখতে পাই সেগুলো কি হয়? স্টারস এর মধ্যে এই এলিমেন্টস গুলো তৈরি হয়। কেমনে তৈরি হয়? এই যে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয়, একটার সাথে আরেকটা রিঅ্যাক্ট করে করে নতুন একটা কেমিক্যাল তৈরি হয়, রাইট? কেমনে করে? যদি কেমিস্ট্রি নাই থাকতো তাহলে নতুন এলিমেন্টস পাইতাম আমরা, হাইড্রোজেন থেকে হিলিয়াম হতো, বা ফর এক্সাম্পল হাইড্রোজেন থেকে অক্সিজেন মিলে পানি হইতো, হইতো না তো। সো কেমিস্ট্রি অবশ্যই অ্যাস্ট্রোনমিতে অনেক বেশি ইম্পর্টেন্ট। 3 নাম্বার অ্যাস্ট্রোবায়োলজি। এখন ভাইয়া আবার কেমিস্ট্রির মধ্যে বায়োলজি ঢুকাই দিয়েছেন, আপনার কি মাথায় সমস্যা? ইয়েস, আমার মাথায় সমস্যা না, এটা ইউনিভার্সের সমস্যা। কেন? আমি তোমাদেরকে দেখাই। সো হাউ কেমিস্ট্রি হেল্পস ইন দ্য সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফ। সো তুমি যখন এলিয়েন্স খুঁজতেছো, এলন মাস্ক যেমন মঙ্গলে রিসার্চ করতে যেয়ে নাসাকে দিয়ে, নাসা কি পাইছে? মঙ্গল গ্রহের মাটিতে মাইক্রোবায়ো পাইছে, রাইট? কেমনে পাইছে ভাইয়া? ওরা মাটি খুঁজলে কি পাওয়া যায়? না রে ভাই, ওই মাটিটাকে স্যাম্পল হিসেবে নিয়ে টেস্ট করতে হয় না? ওই টেস্ট করতে গেলে আবার কেমিক্যাল দেওয়া লাগে না? ওই কেমিক্যাল কি কেমিস্ট্রির মধ্যে পড়ে না? ডেফিনেটলি পড়ে। সো ওই কেমিক্যাল দেওয়ার ফলেই তো আমরা বুঝতে পারি যে আচ্ছা এইখানে মামুর বেটা লুকায় ছিল কোন একটা মাইক্রোবায়োলজি, কোন একটা ব্যাকটেরিয়া, কোন একটা ভাইরাস অর সামথিং লাইক দ্যাট, রাইট? সো আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট। সো ওর কাজ হচ্ছে খালি ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে নাড়াচাড়া করা, গুতাগুতি করা, মানে ওর পাশার মধ্যে গুতা দেয়, ওর কাজই এটা। তো ওর কাজ কি করে, ও কোন একটা ও কয়েকদিন আগে ঘটনাই তোমাদেরকে বলি, ও ঢাকার একটা প্রান্ত থেকে, মানে বাংলাদেশের একটা জেলা থেকে পড়াশোনা করে এসেছে। আসার পর আমাকে বলছে, দোস্ত চল আমি একটু বুড়িগঙ্গা নদীর তীরে যাবো। সো আমাদের বাসা, ওর বাসা আমার বাসা পাশাপাশি, এবং আমাদের বাসার কাছে খুব সুন্দর বুড়িগঙ্গা নদী আছে, এখনো একটু অনেকটা নিট অ্যান্ড ক্লিন। এখন ও বুড়িগঙ্গা নদীতে কেন যাবে? দোস্ত আমি মাটি কালেক্ট করবো আর পানি কালেক্ট করবো। মাটি আর পানি কেন কালেক্ট করবি তুই? সো ওকে বলছে, মামা ওখানে অনেক ব্যাকটেরিয়া আছে, অনেক কিছু আছে, ভাইরাস টাইরাস আছে, তো আমার ও কি যেন একটা নাম বললো, আমার ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটার নাম মনে নাই। তো আমার ওইটা আছে কিনা খুঁজে বের করতে হবে। কেমনে খুঁজে বের করবি এত কোটি কোটি হাজার কোটি ব্যাকটেরিয়ার মধ্যে? বলছে তুই নিয়ে চল, আমি বলবো তোকে প্রসেসটা। তো ও আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ও বোতলে করে পানি নিছে, বুড়িগঙ্গার কালো পানি নিছে, মাটি নিছে, নিয়ে সে তার সেই যেই জায়গায় পড়াশোনা করতো, আমি জায়গাটার নাম বলছি না, সেই জায়গায় নিয়ে যেয়ে তার ল্যাবে সে রিসার্চ করা শুরু করে। এন্ড আলটিমেটলি প্রবাবলি সে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটা খোঁজার চেষ্টা করেছে সেটা পেয়েছিল আর পায় নাই, কিছু একটা বলেছিল, আমার মনে নেই আসলে। আমি জিজ্ঞেস করছি যে মামা আপনি কেমনে খুঁজে বের করছেন যে এটা আছে কিনা, কারণ আমার তো অ্যাস্ট্রোবায়োলজিতে এগুলো লাগে, রাইট? তো ও তখন বলছে যে দেখ বন্ধু, অ্যাস্ট্রোনমি ইজ কানেক্টেড উইথ অ্যাস্ট্রোবায়োলজি, এটা ও জানছে আমার মাধ্যমে, কিন্তু আমাকে বায়োলজিক্যাল টার্মস গুলো বোঝাচ্ছে যে দেখো একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়া যখন খোঁজার চেষ্টা করি আমরা, তখন কিছু কেমিক্যালস আমাদের দিতে হয়, দিয়ে ওকে 10 ঘন্টা 12 ঘন্টা অমুক জায়গায় রেখে দিতে হয়, বা অমুক মেশিন কি যেন থাকে না, ক্লেভ অর সামথিং কিছু একটা থাকে, ওটার মধ্যে ঢুকায় রাখতে হয়, তারপর ওদের রূপ বের হয়। হ্যাঁ, তো আমি বললাম যে কি কেমিক্যালস? জাস্ট বলে যে আমরা যেগুলো কেমিক্যালস ইউজ করি এগুলো তো কেমিস্ট্রিরই কেমিক্যালস। তখন আমি বুঝতে পারছি যে আচ্ছা কেমিস্ট্রির সাথে তাহলে বায়োলজির একটা কানেকশন আছে, রাইট? তারপর দেখো ভাই, এই যে আমাদের যে হরমোনাল ঘটনা ঘটে, ইথানিল পড়ছি না, ইথানিল, তারপর আরো কি কি যেন আছে না, আমার নাম মনে নাই কারণ আমি আই হেট কেমিস্ট্রি। সো ওই ওই জিনিসপত্রগুলো যে আমাদের উদ্ভিদ থেকে রিলিজ হয়, তারপরে আমাদের বডি থেকে রিলিজ হয়, এগুলো কি? এগুলো তো কেমিস্ট্রি আসলে। এই যে আমরা যে কার্বন ডাই অক্সাইড কি করি, ত্যাগ করি, অক্সিজেন গ্রহণ করি, এগুলো কি?
এগুলো তো কেমিক্যাল, রাইট, গ্যাস, রাইট, বা কিছু একটা। সো এগুলো কিসের আন্ডারে পড়ে? এগুলো ফিজিক্সের আন্ডারে পড়ে না ভাই। এগুলো কি মেডিকেল আন্ডারে পড়ে না ভাই। এগুলো কেমিস্ট্রির আন্ডারে পড়ে। সো সিমিলারলি কেমিস্ট্রি ইজ কানেক্টেড উইথ অ্যাস্ট্রোবায়োলজি, যেটা আমাদেরকে হেল্প করে ওই মাটির ভিতরে সার্চ করে কেমিক্যাল দিয়ে দেখতে যে ওই মাটিটার কি কি এলিমেন্টস আছে, কি কি মিনারেলস আছে, সেগুলো খুঁজে বের করে। তারপর বোঝার চেষ্টা করে এই মিনারেলসের মধ্যে কি এলিয়েন থাকার সম্ভাবনা আছে। এলিয়েন মানে কি ওই আমরা যে ইউএফও টিএফও দিয়ে দেখি এরকম না ভাই। পৃথিবীর বাইরে যদি কোনো প্রাণের সন্ধান পাই সেটাই এলিয়েন। ইট মাইট বি ভাইরাস, ইট মাইট বি ব্যাকটেরিয়া, ইট মাইট বি এনিথিং এলস। আর আমরা যেটাকে চিন্তা করি সায়েন্টিফিক মুভির মতো যে ইউএফও দিয়ে এসে পৃথিবী ধ্বংস করে দিচ্ছে, ওগুলোকে এলিয়েন বলে না ভাই। সেগুলোকে বলে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। কি বলে? এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। সো সেগুলোর সম্ভাবনা আমরা জানি না আছে না আছে। নাসা এগুলো নিয়ে কাজ করছে, বাট নাসা বেশি কাজ করছে এলিয়েন্স নিয়ে, অর্থাৎ ওই যে ব্যাকটেরিয়া, ভাইরাস। কারণ আমি যদি একটা প্ল্যানেটের মধ্যে বুঝতে পারি এই ভাইরাস এত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বংশ বিস্তার করতে পারে, বেঁচে থাকতে পারে, সেটা যদি মানুষের টেম্পারেচারের সাথে মিলে, তার মানে মানুষও করে থাকতে পারবে। সো এই রিসার্চটা করা হয় অ্যাস্ট্রোবায়োলজি নিয়ে, রাইট? চাঁদের মাটি দেখেছো না, চাঁদ থেকে যে মাটি আনা হয়েছে সেটাতে প্রথম কি একটা গাছ বের হয়েছে। আমি গতকালকে নিউজটা পড়েছি। সো ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো আলাদা করে। হ্যাঁ, কেমনে সম্ভব হয়েছে? কারণ এই মাটিটার মধ্যে কি কি মিনারেলস আছে, কি কেমিক্যালস আছে, সেটা রিসার্চ করা হয়েছে। সেটার জন্য কেমিস্ট্রি ইউজ করতে হয়েছে ভাই, রাইট? সো দেওয়ার পরে ওরা বুঝতে পারছে যে আচ্ছা এখানে মাটিটা ভালো, এটাতে গাছ জন্মাইতে পারবে। সো দে ট্রাইড ইট এন্ড দে গেট দ্য রেজাল্ট, রাইট? সো দ্যাটস হাউ chemistry is connected with astronomy. It might be spectroscopy, হতে পারে formation of elements, হতে পারে astrobiology. So all of the things are connected with astronomy. বুঝা যাচ্ছে? কেমিস্ট্রি পড়ে অ্যাস্ট্রোনমিতে কেমনে শিফট হতে হবে, ফিজিক্স পড়ে কেমনে শিফট হতে পারবা, রাইট? সো অ্যাস্ট্রোকেমিস্ট্রি নামে কিন্তু একটা সাবজেক্ট আছে, তোমাদেরকে জানায় রাখি। ওকে, আই বিলিভ তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি। এরকম ক্লিয়ার করে তোমাকে বাংলাদেশের কেউ কেন দুনিয়ার কেউ বুঝাই দিবে না। এত সহজ করে তোমাদেরকে বাংলাদেশের কেউ তোমাকে বুঝাই দিবে না। সো always stay tuned with me and Astronomy Pathshala, right? Okay, so moving to the next point, সেটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল। কই গেল? সরি, ওকে, সো একটা রিয়েল লাইফ এক্সাম্পলস দেই তোমাদেরকে। ওকে, আমার উল্টা ক্লিক লেগে গেছে ভাই। আচ্ছা, সো একটা রিয়েল লাইফ এক্সাম্পলস দেই তোমাদেরকে ভাই। ইউনিক একটা ইনসাইট দেই। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনসটা হচ্ছে নাসার সায়েন্টিস্টরা আসলে এই কেমিস্ট্রি ডেইলি ব্যবহার করে। কোথায় করে? আমার বাসায় না, তোমার বাসায় না। এগুলো কোথায় ব্যবহার করে দেখো, ওরা ডেইলি ব্যবহার করে, অ্যানালাইজ করার চেষ্টা করে মার্স রোভার। এই যে মার্স রোভার নাম শুনেছো না, যে মঙ্গলের ছবি পাঠাইতো আমাদের পৃথিবীতে। সো এই মার্স রোভার কিছু স্যাম্পল নিয়ে আসতো, মানে নিয়ে আসছে আর কি। সো ওইগুলো এন্ড এক্সোপ্ল্যানেটের অ্যাটমসফিয়ার, এই দুইটা বোঝার ক্ষেত্রে কেমিস্ট্রি প্রতিদিন নাসার সায়েন্টিস্টরা ইউজ করতো। সো এক্সোপ্ল্যানেটের অ্যাটমসফিয়ার কি? আমি বললাম না একটা প্ল্যানেট আবিষ্কার হয়েছে, এখন এই প্ল্যানেট সম্পর্কে আমার ডিটেইলস তো জানতে হবে ভাই। সো ডিটেইলস কেমনে জানবো? ওই প্ল্যানেটসের মধ্যে কি কি ম্যাটেরিয়ালস আছে সেগুলো দেখে, অ্যাটমসফিয়ারের মধ্যে কি কি গ্যাস আছে, কি কি এলিমেন্টস আছে, সেগুলো জাজ করে আমরা বুঝতে পারবো। সেগুলো কেমনে জাজ করবো? এগুলো জাজ করার একমাত্র উপায় হচ্ছে কেমিস্ট্রি ইউজ করা। সো নাসার সায়েন্টিস্টরা প্রতিদিন এক্সোপ্ল্যানেটের অ্যাটমসফিয়ার বোঝার জন্য রিসার্চের জন্য কেমিস্ট্রি ইউজ করতো। মার্স থেকে যে স্যাম্পলস গুলো, মঙ্গল গ্রহ থেকে যে স্যাম্পলস গুলো মার্স রোভার নিয়ে এসেছিল, সেগুলো কেমিস্ট্রি ইউজ করেই আসলে সায়েন্টিস্টরা প্রতিদিন কাজ করতো। আমি করছি না, তুমি করছো না, কারা করছে? এই যে নাসা আমার সায়েন্টিস্টরা এগুলো ব্যবহার করতো। আশা করি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে আমি বুঝাইতে পারছি, রাইট? সো একটু কমেন্টস চেক করে আসি, তোমরা কে কে বুঝলা, কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে একটু দেখি। ওকে, সো আমাদের সাথে স্বপ্নিল জয়েন করেছে। সো ওয়েলকাম স্বপ্নিল। ওকে, সো ওয়েলকাম স্বপ্নিল আমাদের লাইভ ক্লাসে। এবার আসো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ম্যাথমেটিক্স এর সাথে অ্যাস্ট্রোনমির কানেকশনস কি? অ্যাস্ট্রোনমি পুরোটাই ভাই ফিজিক্স আর ম্যাথস এর উপরে ভর্তি। সো ম্যাথমেটিক্স ছাড়া অ্যাস্ট্রোনমি চিন্তা করা যায় না। এখন দেখো আমি কয়েকটা টপিক নিয়ে এসেছি ভাই, তাও দেখো হিজিবিজি হয়ে গেছে, রাইট?
সো সবগুলো নিয়ে আসলে কি হতে একবার ভাবো। ম্যাথমেটিক্স অফ অ্যাস্ট্রোনমিটা দেখো, জিওমেট্রি ছাড়া অ্যাস্ট্রোনমি চিন্তা করা যায় না। সো ওই যে সেলেস্টিয়াল অবজেক্টের কথা বলছিলাম, সেলেস্টিয়াল মেকানিক্স নামে অ্যাস্ট্রোনমিতে একটা টপিক আছে রাইট, যেটা অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড অনেক বেশি ফেমাস, অনেক বেশি কোয়েশ্চেন আসে ওখান থেকে। সো ওইটার জন্য আমার জিওমেট্রি জানা লাগে। আমার অ্যাস্ট্রোনমিতে দেখো কিভাবে ইউজ হয়, হাউ অ্যাস্ট্রোনমার্স মেজার ডিস্টেন্সেস ইন স্পেস ইউজিং প্যারালাক্স। সো প্যারালাক্স কি এটা আমি ডিটেইলস বলতে চাচ্ছি না, কারণ এটা তোমাকে নিয়ে আমি আলাদা আরো ক্লাস আসবে, সেই ক্লাসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব প্যারালাক্স কি। সো এই প্যারালাক্সে একটা ডিসটেন্স মানে একটা জায়গা থেকে ডিসটেন্স মেজার করতে হবে। ধরো তুমি স্টারস আমাদের পৃথিবীতে কত দূর আছে এটা ডিসটেন্স মেজার করবা, কেমনে করবা? এই যে জিওমেট্রি ইউজ করে অ্যাস্ট্রোনমার্সরা মেজার করে। The role of angles in calculating planetary orbits and star positions. সো একটা প্ল্যানেট থেকে একটা স্টারকে তুমি দেখছো, ওই প্ল্যানেটের সাথে ওই স্টারসের অ্যালাইনমেন্টে কত অ্যাঙ্গেলে আমরা অবস্থান করছি সেটা কেমনে বের করে? সেটা কি অ্যালজেব্রা করে বের করবে? সেটা অবশ্যই জিওমেট্রি ব্যবহার করেই বের করবে। দ্যাটস হাউ জিওমেট্রি এন্ড ম্যাথ অ্যাস্ট্রোনমি ইজ কানেক্টেড উইথ ইচ আদার। সেকেন্ড টপিক ইজ অ্যালজেব্রা, বীজগণিত। বীজগণিত পছন্দ করো না তোমরা অনেকে, বীজগণিত সবচেয়ে মজার জিনিস। বীজগণিতে ব্যবহার দেখো কোথায় আছে, কেপলারের সূত্র পড়ছো না, কেপলার লস অফ প্ল্যানেটারি মোশন, এগুলো কি ইউজ করে? অ্যালজেব্রা ইউজ করে। কিসের জন্য? প্রেডিক্ট করার চেষ্টা করে যে প্ল্যানেটসটা কোন দিকে মুভ করতেছে, একটা গ্রহ কোন দিকে মুভ করতেছে, রাইট? নেপচুন উল্টা ঘুরে, এটা জানো তোমরা? নেপচুন না, সরি ইউরেনাস আর নেপচুন, আই ফরগট, একটু গুগল সার্চ করে পেয়ে যাবা। নেপচুন আর ইউরেনাস কোনটা যেন উল্টা ঘুরে, এটা কেমনে জানছি আমরা? এই যে কেপলারের ফর্মুলা ইউজ করে, অ্যালজেব্রা ব্যবহার করে, বীজগণিত ব্যবহার করে, ক্যালকুলেশনস করে উই আন্ডারস্টুড, মানে অ্যাস্ট্রোনমার্সরা আন্ডারস্টুড এন্ড তারা আমাদেরকে জানাইছে যে ভাই এটা উল্টা ঘুরে বা এটা এই দিক ঘুরে। সো এটার জন্য কি করা হয় দেখো, অ্যালজেব্রা আর অ্যাস্ট্রোনমি একজন আরেকজনের সাথে কি কানেক্টেড। অ্যালজেব্রা ছাড়া তুমি অ্যাস্ট্রোনমি ক্যালকুলেশন সলভ করতে পারবে না ভাই, কোনোভাবে পারবে না। So you have to understand algebra, you have to understand geometry, you have to understand trigonometry, you have to must understand calculus. So 3 নাম্বার পয়েন্টে যাই, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি অনেকে দেখতে পারো না, sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা। আয় হায় ভাই, ফর্মুলা তো মনে থাকে না। আরে ভাই ফর্মুলা মনে রাখার কোনো ব্যাপারই না, তোমরা জাস্ট বুঝে পড়ো না, পড়ো গাধার মতো মুখস্থ করে কোনো লাভ নাই। বুঝে পড়ো sin থিটা কেমনে আসছে, cos থিটা কেমনে আসছে, কোনটা কানেক্ট করলে tan থিটা আসে, কোনটা কানেক্ট করলে sec থিটা আসে, এগুলো মুখস্থ করা লাগে না। এগুলো তুমি যখন একবার বুঝে যাবা, দুইবার বুঝে যাবা, বুঝে করবা, না দেখে করবা, খাতায় লিখতে হয়। তোমাদের একটা প্রবলেম, তোমরা পড়াশোনা করো ঠিকই, বাট খাতায় লিখো না। আমি অনেক স্টুডেন্ট দেখছি এরকম খাতায় লিখে না। আমার জীবন ভরে আমি জীবনে খাতা ইউজ করছি, আমার মনে হয় তোমরা এক অংশ ইউজ করো নাই। সো খাতায় লিখতে হয়। আমি যা পড়তেছি আমার হয়ে গেছে, আমি একবার দেখে লিখবো, তারপরটা আমি না দেখে রাখার চেষ্টা করবো, বাট আটকে গেলে একটু দেখবো। 3 নম্বরের বার আমি না দেখে লিখবো, 4 নম্বরের বার ফুল না দেখে লিখবো, 5 নম্বরের বার না পারলে না পারবো, বাট আমি দেখবো না। সেরকম 5 বার করে একটা জিনিস লিখতে হয়, তাহলে মাথার ব্রেইনের মধ্যে একবার সেট হয়ে যায় ফরএভার, রাইট? তুমি কখনো ভুলবা না। সো তোমরা এই ভুলটা করে ফেলো। সো বুঝতে পারছো কিভাবে করতে হবে? তুমি যখন কোনো কিছু মুখস্থ করছো বা বোঝার চেষ্টা করছো, মুখস্থ হতে পারে, বোঝার চেষ্টা করছো, সেটাকে তুমি অনেকবার লিখে ফেলবা, তাহলে ব্রেইন ইজিলি ক্যাপচার করে। একটা হিউম্যান সাইকোলজি তোমাদেরকে বলি, তুমি যেটা দেখছো তার চাইতে বেশি মনে রাখতে পারবা যেটা তুমি শুনছো, এইটার চাইতেও বেশি মনে রাখতে পারবা যেটা তুমি করছো, রাইট? তুমি যত মানে 3টার কম্বিনেশন করে তুমি লাস্টেরটা যদি বেশি করে করো, তোমার মাথায় ফিক্সড হয়ে যাবে। করে দেখো, তারপরে তোমার সাথে কথা বলো। তুমি আরেকটা এক্সাম্পল দিই, আমি যখন ক্লাস 7 এ পড়ি আর 8 এ পড়ি, আই ফরগট, আমার ভাই অর্থাৎ আমার কাজিন তখন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিচ্ছে, হ্যাঁ? তো ও ভোকাবুলারি বই পড়তো এবং আমারও সব যাচ্ছে, তা আমিও ভোকাবুলারি পড়বো। ওর সাথে আমি পাল্লা দিয়ে পড়তাম, ওর সাথে আমি পাল্লা দিয়ে পারবো না, আমি জানতাম, কারণ হি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য আইবিএ, বাট আমি তো ভাই স্কুল স্টুডেন্ট। তো আমি কি করতাম, ওর সাথে পাল্লা দিতাম। পাল্লা দিয়ে আমি জানো কি বই শেষ করেছি? আমি সাইফুরসের ভোকাবুলারি ছোটটা শেষ করছি, সাইফার্সের মোটা ভোকাবুলারি শেষ করছি, জিআরইর ভোকাবুলারি পড়ে মুখস্থ করছি। জিআরইর বই প্রায় 1500 ওয়ার্ডস ছিল, ক্যান ইউ ইমাজিন? সো এত হাজার ওয়ার্ডস আমি কেমনে মুখস্থ করছি ভোকাবুলারি? আমার সিম্পল মেথড ছিল। সিম্পল মেথডটা হচ্ছে এই যে যেটা বললাম, পড়তাম আর লিখতাম। আমার বাসায় এখনো দিস্তা ভর্তি খাতা আছে, ক্লাস 1 থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত বই, সমস্ত খাতা আছে। আমার এই ভোকাবুলারি খাতায় আছে মনে হয় 50-60 দিস্তা, ঠিক আছে? আমি খালি লিখতাম, পড়তাম, মুখস্থ করতাম আর লিখতাম, পরের দিন নতুনটা পড়ার আগে পুরানটা রিভিশন দিতাম। সো সিমিলারলি তোমরা যে বলো ভাই আমি মনে থাকে না আমার ফর্মুলা, ভাই মনে থাকবে কেমনে? কারণ তুমি তো এটা পড়ো না কখনো, খাতায় লিখতে হবে। সো দেখো, হাউ ট্রিগোনোমেট্রিক ফাংশনস হেল্প ইন সেলেস্টিয়াল নেভিগেশন। সো সেলেস্টিয়াল স্থানাঙ্ক জ্যামিতি নামে একটা জিনিস পড়ছিলাম আমরা, সেই ব্যাপারগুলো কিন্তু কাজে লাগে এই অ্যাস্ট্রোনমিতে। তারপর দেখো, দ্য ক্যালকুলেশন ডিস্টেন্সেস বিটুইন সেলেস্টিয়াল বডিজ ইউজিং সাইন এন্ড কোসাইন ফাংশনস। ওই যে সাইন থিটা কস থিটা পড়ছি না,
sin থিটা cos থিটার ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশন ইউজ করে আমরা সেলেস্টিয়াল বডির কি করতে পারি, দূরত্ব মাপতে পারি ভাই। বুঝতে পারতেছো ত্রিকোণমিতি ব্যবহার কেমনে অ্যাস্ট্রোনমিতে কাজে লাগে? সো আই গেস তোমরা বুঝতে পারছো ত্রিকোণমিতি কিভাবে ইউজ করতে হয় অ্যাস্ট্রোনমিতে। তোমরা ত্রিকোণমিতি মুখস্থ করতেছো, বোঝার চেষ্টা করো কিভাবে, যারা ভবিষ্যতে অ্যাস্ট্রোনমিতে পড়তে চাও তাদের এগুলোতে কাজে লাগবে ভাই। সো ত্রিকোণমিতি কোথায় ব্যবহার হয়? ত্রিকোণমিতি ব্যবহার সেলেস্টিয়াল নেভিগেশনে। ত্রিকোণমিতি অ্যাস্ট্রোনমিতে কোথায় ব্যবহার? ক্যালকুলেশন করতে। কিসে ক্যালকুলেশন? একটা সেলেস্টিয়াল বডি ডিসটেন্স কতটুকু আছে আর কি মাঝখানে, সেটা সাইন আর কোসাইন ফাংশন ইউজ করে ত্রিকোণমিতি ব্যবহার করে অ্যাস্ট্রোনমির জিনিসপত্র আমরা ক্যালকুলেট করি। বুঝে গেল ব্যবহার? আচ্ছা অ্যালজেব্রার আরেকটা ব্যবহার বলি, তা ইনভার্স স্কয়ার ল নামে একটা জিনিস আছে না, ইনভার্স তোমরা হয়তো অ্যাস্ট্রোনমি পড়লে ইনভার্স স্কয়ার ল নামে একটা ফর্মুলা আছে, সেটাও জানতে পারবা। সেটা অ্যাপ্লাই করে কোথায়? লাইটের ইন্টেন্সিটি, দীপন তীব্রতার নাম শুনেছো না, লাইট ইন্টেন্সিটি ফিজিক্সের। সো এটাতে ইনভার্স স্কয়ার ল ফর্মুলা কাজে লাগে। সো এটাতে কি করে স্টুডেন্টসরা বোঝার চেষ্টা করে যে ম্যাথমেটিক্যাল রিলেশন লাইটের সাথে কিভাবে কানেক্ট করে, এটা কিভাবে বুঝে? এই যে অলজেব্রা, বীজগণিত করে। সো আশা করি বুঝা গেল যে বীজগণিতের সাথে ম্যাথমেটিক্সের বীজগণিতের সাথে অ্যাস্ট্রোনমির কানেকশনটা কি, রাইট? দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যালকুলাস। সবাই আমাকে প্রশ্নটা করো, ভাইয়া ক্যালকুলাস তো পারি না, অ্যাস্ট্রোনমিতে কি ক্যালকুলাস লাগে? তো আমি যখন জানতাম না আমি বলতাম যে ভাই আমি জানি না। এর আগে আমি বলে ফেলছিলাম একদিন যে না ক্যালকুলাসের ব্যাপার নাই, বা যখন আমি করতে গেছি দেখি যে ক্যালকুলাসের ব্যাপার আছে, তখন আমি বুঝছি যে আসলে ক্যালকুলাসের ব্যবহার কতটা ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোনমিতে। তোমরা একটু দেখো, হাউ ক্যালকুলাস ইজ ইউজড ইন অ্যাস্ট্রোফিজিক্স টু স্টাডি মোশন, গ্র্যাভিটি এন্ড রিলেটিভিটি। সো দেখো ক্যালকুলাস সবচেয়ে বেশি ব্যবহার হয় ফিজিক্সে, রাইট? সো ফিজিক্সের যে থিওরিটিক্যাল ফিজিক্স স্পেশালি, সো ক্যালকুলাস ব্যবহার করে তুমি রিলেটিভিটির ম্যাথমেটিক্স সলভ করতে হবে। রিলেটিভিটি কি? আপেক্ষিক তত্ত্ব, আইনস্টাইনের ফর্মুলা, রাইট? E = mc স্কয়ার পড়ছো না? ওকে, থিওরি অফ রিলেটিভিটি যেটাকে বলে। ক্যালকুলাস ইউজ করে একটা স্টারের মোশন তুমি বের করতে পারবা। ক্যালকুলাস ইউজ করে অ্যাস্ট্রোফিজিক্সের জটিল সমস্যার সমাধান করতে পারবা। সো এটাকে বলা হয় থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স অ্যাকচুয়ালি। সো যত থিওরি তত বেশি ক্যালকুলাসের ইউজ। বুঝতে পারতেছো? সো ওইটা দিয়ে তুমি যে কোনো একটা অ্যাস্ট্রোফিজিক্সের মোশন, যে কোনো মোশন, প্ল্যানেটসের মোশন, স্টারসের মোশন, যে কোনো কিছুর মোশন তুমি বের করতে পারবা। গ্র্যাভিটির সূত্র বের করতে পারবা, মানে গ্র্যাভিটির সূত্র ইউজ করে ক্যালকুলাস ইউজ করে ক্যালকুলেশনস করতে পারবা, এন্ড দেন রিলেটিভিটি বের করতে পারবা। সো বুঝতেছো ক্যালকুলাসের ব্যবহার কতটা ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোনমিতে। তোমরা ওই যে স্পেস টাইম কার্ভেচার পড়ছো না? স্পেস টাইম কার্ভেচার, যে আমরা দেখি যে চাদরের মতো একটা স্পেস ছড়ায় আছে আমাদের চারপাশে, জিওমেট্রিক্যাল শেপের, রাইট? তারপর ওটার মধ্যে ভর বেশি হলে ওইটা চাদরের মধ্যে গর্ত হয়ে যায়। এরকম তো আমরা মুখে মুখে অনেক পটর শুনি মানুষের মুখে, তাই না? আর এগুলো অনেক ইজি, এগুলো তোমাকে আমি ইজিলি বুঝিয়ে দিতে পারবো। ভাই ইজিলি বুঝিয়ে দিতে পারবা, সমস্যা নাই, ক্যালকুলেশন করে দিতে পারবা না, কারণ তুমি ক্যালকুলাসই জানো না। তুমি যদি ক্যালকুলাস না জানো, তুমি এই যে স্পেস টাইম কার্ভেচারের ম্যাথমেটিক্স গুলো করতে পারবে না। ওইখানে অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসপত্রগুলো। এরপরে দেখো দ্য ফেমাস আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন, এগুলো থিওরিটিক্যাল ফিজিক্সে আর কি আমাদেরকে পড়াইছে, যদিও আমি আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন পড়িনি। সো আমি আমার সিনিয়রদেরকে দেখতাম যে এটা নিয়ে খুব কাজ করতে। সো এন্ড देयर ইমপ্যাক্ট অন ব্ল্যাক হোল স্টাডিজ। সো আমি তো একটা ছোট एग्जांपल দিলাম, আমাদের রাকিব ভাই যদি ক্লাসটা করে থাকো, রাকিব ভাই is the most famous guy for working in black holes. So রাকিব ভাই কিন্তু আমাদের অষ্টম পাঠশালাতে ক্লাস নিয়েছিল back in 2020 দিকে আর 21 এর দিকে, I forgot. So উনি কিন্তু ব্ল্যাক হোলের দুইটা ক্লাস নিয়েছিল। সো ক্লাসগুলো এখনো আছে পেজের মধ্যে, তোমরা একটু দেখতে পারো চাইলে। অ্যাডভান্স ক্লাস। সো ব্ল্যাক হোলের যত ক্যালকুলেশন আছে সেগুলোর জন্য তোমার ক্যালকুলাস একেবারে ফরজ মানে ফরজ। সো তুমি আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন সলভ করতে যাবা, তুমি ব্ল্যাক হোলসের ইকুয়েশন সলভ করতে যাবা, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ক্যালকুলাসের নলেজ। উইদাউট হ্যাভিং দ্য ক্যালকুলাসের নলেজ তুমি কিছু করতে পারবে না। সো রাকিব ভাইকে দেখতাম আমি ক্যালকুলাস সলভ করতেছে, উড়াধুরা বোর্ড ভর্তি সলভ করতেছে। সো কসমোলজিক্যাল ইকুয়েশন সলভ করতে যাবা, কসমোলজি নিয়ে পড়তে যাবা, তোমার ক্যালকুলাস লাগবে বাবা। ক্যালকুলাস ছাড়া তুমি অ্যাস্ট্রোনমি, থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স চিন্তা করতে পারবে না। সো থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স পড়তে চাইলেই ক্যালকুলাস লাগবে। সো বুঝতে পারছো যে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স যেগুলো, এগুলোর সাথে ম্যাথমেটিক্সের কানেকশনসটা কত স্ট্রং, কতটা জটিল। এই কানেকশনস বাই ম্যাথমেটিক্যাল টার্মস গুলো যদি আমরা না জানি, ম্যাথমেটিক্যাল যদি অ্যাস্ট্রোনমির সাথে কানেক্টেড না হয়, তো অ্যাস্ট্রোনমির কোনো রহস্য উদ্ঘাটন করতে পারতাম না আমরা, মহাকাশের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারতাম না। বুঝতে পারতেছো কেন ব্ল্যাক হোলস আমরা চিনতেছি, কেন প্ল্যানেটস এর মুভমেন্ট বুঝতে পারতেছি? কারণ ম্যাথমেটিক্যাল সলভ গুলো আমরা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস গুলো আমরা সলভ করতে পারতেছি। সো ম্যাথমেটিক্স এর কানেকশনসই নাই, তুমি বুঝবা অ্যাস্ট্রোনমির সাথে ওর কানেকশনস কি আছে, অ্যাস্ট্রোনমির রহস্য কেমন উদ্ঘাটন করতে হবে। তোমার হাতে কোদাল নাই, মাটি খুঁড়তে পারতেছো না, স্বর্ণের
যে কলস আছে সেটা বের করতে পারতেছো না, পারবা? কোদাল ছাড়া স্বর্ণের কলস বের করতে মনে মনে পারবা না। সিমিলারলি ম্যাথমেটিক্স এর কানেকশন ছাড়া অ্যাস্ট্রোনমির রহস্য উদ্ঘাটন করা ইজ ভেরি ডিফিকাল্ট। আই হোপ বুঝা গেল। আমি একদম সিম্পল ভাষায় জটিল জিনিসগুলো তোমাদেরকে বুঝাই দিলাম। কি ভাই ক্লিয়ার তো? কমেন্টে একটু জানাও আমাকে, দেখি কমেন্টসের কি অবস্থা। আচ্ছা, এবার আসো কিছু ব্যক্তি যাদের অবদানের কথা অস্বীকার করলে আমাদের গুনাহ হবে। সো রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশন দিই। এই যে ম্যাথমেটিক্স, এই যে কেমিস্ট্রি, এই যে ফিজিক্স, এগুলা ব্যবহার দেখলাম যে এগুলা কারা ব্যবহার করে গেছে তাদের একটু এক্সাম্পল দেখি। সো এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হিপারকাস। তিনি একজন ফিজিসিস্ট ছিলেন, তিনি একজন অ্যাস্ট্রোনমার ছিলেন, তিনি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। সো আমি রিয়েল লাইফ এক্সাম্পল সেই জন্য আনছি। দেখো, many astronomers started as a mathematicians in their career, such as Ibn al-Haytham, Ibn al-Haytham, একজন মুসলিম ম্যাথমেটিশিয়ান অ্যাস্ট্রোনমার। গ্যালিলিও গ্যালিলি সবাই চিনি, ম্যাথমেটিশিয়ান, ফিজিসিস্ট, অ্যাস্ট্রোনমার। হিপারকাস ম্যাথমেটিশিয়ান, অ্যাস্ট্রোনমার, ফিজিসিস্ট। কেপলার তো অনেক কিছু করছে, অ্যাস্ট্রোনমার, ফিজিসিস্ট, ম্যাথমেটিশিয়ান, জিওলজিস্ট। তার জিওলজিস্ট না, সরি জিওলজিস্ট না, বায়োলজিস্টও কিছু জিনিসপত্র মনে করছে ও, আই ফরগট দ্যাট। হ্যাঁ, সো ওরকম অনেক কিছু করছে। ইভেন নিউটন নিজে ফিজিসিস্ট হওয়ার পরেও সে ডেভেলপড ক্যালকুলাস টু এক্সপ্লেইন প্ল্যানেটারি মোশন। বুঝতেছো? নিউটন নিজে একজন ফিজিসিস্ট, থিওরিটিক্যাল ফিজিসিস্ট হয়ে, যে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হয়ে সে কি করছে? ম্যাথমেটিক্যাল ক্যালকুলাস আবিষ্কার করছে, রাইট? সো বুঝতে পারতেছো? সো এক্সাম্পল সেই কারণে আসছি যে এই মামারা কি করেছে, এই বিজ্ঞ ব্যক্তিরা যেমন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সলভ করছে, নিজেদের ম্যাথমেটিশিয়ান হিসেবে করে তুলছে, তেমন অ্যাস্ট্রোনমিতে অবদান রাখছে এই যে ওনারা। এরকম বিশাল লিস্ট আছে, আমি স্পেশাল চারজনের ছবি নিয়ে আসছি, নাম নিয়ে আসছি তোমাদেরকে জানানোর জন্য। সো বুঝে গেল যে হাউ দে কন্ট্রিবিউটেড ইন অ্যাস্ট্রোনমি অ্যাজ আ ম্যাথমেটিশিয়ান টু অ্যাস্ট্রোনমার, রাইট? ক্লিয়ার? সো এরা ম্যাথমেটিক্সের পাশাপাশি অ্যাস্ট্রোনমি নিয়েও কাজ করেছে। এবার আসি রোড ম্যাপ। ভাইয়া দেখাবো না, আমি দেখাবো না, দেখানোর আগে কিছু কথা আছে। সো রোজা রাখছি তো কথা বলতে কষ্ট হয়, তারপরে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, প্রচন্ড গরম। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমার আশেপাশে নয়েজ অনেক হয়, আমাদের অফিসের আশেপাশে, আমাদের স্টুডিওর আশেপাশে। সো নয়েজগুলো এখন একটু কম তো এখন নয়েজ রিডাক্ট করার জন্য হোয়াট উই ডু, আমরা আমাদের সবকিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র অফ করে রাখি, ফ্যান ট্যান সবকিছু অফ করে রাখি। সো বুঝতেছো, এই গরমের মধ্যে চারপাশে আমার বড় বড় লাইট জ্বলতেছে, বিশাল বড় বড় লাইট জ্বলতেছে, উপরে নিচে চারপাশে 5 6 7টা করে লাইট জ্বলতেছে। সো এত কিছুর পরে যখন গরম লাগে তো দেখতেছো আমি ঘামতেছি, কেন? তোমাদেরকে শেখানোর জন্য, আর কিছু না। সো এই যে ঘাম ফেলতেছি, মাথার ঘাম পড়তেছে, কেন ফেলতেছি? তোমাদেরকে শেখানোর জন্য। সো তোমরা যদি আমাদের সাথে না থাকো, আমাদের কোঅপারেট না করো, তাহলে আমরা কিন্তু আগাইতে পারবো না। কারণ আমরা চাই আমরা একসাথে আগাবো, একা আগাবো না, আমরা একসাথে আগাবো, তোমাদেরকে নিয়ে আগাবো, তোমাদেরকে শেখায় আগাবো, রাইট? আমরা এটা একসাথে করবো। তো এখন প্রশ্ন হয় যে ভাইয়া অ্যাস্ট্রোনমি বেসিকটা শিখতে চাইতেছি, প্রতিদিনের প্রশ্ন পাই আমরা, প্রতিদিন কয়েকশো স্টুডেন্ট মেসেজ করে, কিন্তু ভাইয়া আমরা তো বুঝতেছি না যে কোন লেভেলের পর কোন লেভেল কি করব, আমরা কিভাবে শুরু করব, আমরা আসলে কি বেসিকটা কেমনে বুঝবো, এটা বেসিক নাকি? দেখো, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। ওয়ান্স ইউ আর মানে এন্টারিং ইনটু অ্যাস্ট্রোনমি পাঠশালা, আমরা তোমাদেরকে গাইড করবো, চিন্তা করার কিছু নাই। তোমাদেরকে বেসিক শেখানো থেকে শুরু করে, তোমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিই আমি, যদিও আমি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভেরি সুন দিব। আমরা এমন একটা জিনিস তৈরি করেছি তোমাদের জন্য যেটা বাংলাদেশের ইতিহাসে এখন কেউ করে নাই। নট আ সিঙ্গেল পার্সন, আই ক্যান গ্যারান্টি ইট, নট আ সিঙ্গেল পার্সন এখন কেউ করে নাই। আমরা করেছি আরো অনেক আগে, কিন্তু আমরা এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না, আমরা আমাদের আন্ডারে রেখে দিয়েছি। আমরা এমন একটা জিনিস তৈরি করেছি যেটার জন্য তোমাদেরকে অনেক সুন্দর করে গাইড করা পসিবল হবে, অনেক সুন্দর করে অ্যাস্ট্রোনমি শেখানো পসিবল হবে, তোমাদের স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগিয়ে নিতে আমরা হেল্প করতে পারবো। সো এখন দেখো রোড ম্যাপটা কি হতে পারে। রোড ম্যাপটা ভেরি ইজি, আমরা তোমাদেরকে গাইড করবো, তোমরা যদি আমাদের সাথে থাকো,
আমাদের প্রোগ্রামগুলো জয়েন করো, রাইট? তোমাদেরকে গাইড করবো আমরা, আমাদের মেন্টর প্যানেল তোমাদের গাইড করবে। সো আমাদের মেন্টর প্যানেল তোমরা জানো ওয়ান অফ দ্য ফেমাস সায়েন্টিস্টরা কিন্তু তারা মেন্টর হিসেবে কাজ করে, রাইট? সো দেখো বিগিনার লেভেল একদম স্টার্টিং, এটার পরে আস্তেই করে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যাব, ইন্টারমিডিয়েট লেভেল শেখা হয়ে গেলে আমরা একটা অ্যাডভান্স লেভেলে যাব, অ্যাডভান্স লেভেল কভার হয়ে গেলে এক্সপার্ট লেভেল, এক্সপার্ট লেভেল থেকে আর অনেকগুলো প্যাথ আছে যেগুলো এখন জানা দরকার নেই। সো ইটস ভেরি ইজিয়ার, ইউ আর স্টার্টিং অ্যাজ আ বিগিনার। সো বিগিনার লেভেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেলে এখন প্রশ্ন আসবে ভাই বিগিনার লেভেলটা আমরা শুরু করবো কেমনে? চিন্তা করার কিছু নাই, একটু পরে এই স্লাইডের পরে আমি তোমাদেরকে বলতেছি কিভাবে তোমরা শুরু করবা আমাদের সাথে। এটা কমপ্লিট করে ফেললা, আমাদের বাংলাদেশে 29টা যারা স্টুডেন্টরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত এই বিগিনার লেভেল কমপ্লিট করে ফেলতে সক্ষম হয়েছি। সো প্রায় 200 স্টুডেন্টের মতো আমরা এগুলো এখনো পাইলট প্রজেক্ট হিসেবে করে দেখেছি, তারা বিগিনার লেভেলটা পুরোপুরি কমপ্লিট করতে পেরেছে, তারা এখন অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পার্টিসিপেট করছে আলহামদুলিল্লাহ। সো ইয়া বিগিনার লেভেলটা শেষ হয়ে গেলে আমরা চলে যাব ইন্টারমিডিয়েট লেভেলে। এটার একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আছে, সেই সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে ইন্টারমিডিয়েট লেভেলটা কভার করব। এটা শেষ হলে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। সো এই দুইটায় যত সময় লাগতো তার চেয়ে বেশি সময় লাগবে আমরা এখন কোথায়? অ্যাডভান্স লেভেলে। সো অ্যাডভান্স লেভেল যখন আমার কভার হয়ে যেতেছে তার মানে আমার 3টা লেভেল আমি কমপ্লিট করে বলছি, তার মানে কি আই ক্যান অ্যাচিভ এনিথিং। এখন আমার কি দরকার? এখন আমার ক্যারিয়ারে আসলে মনে হয় আরেকটু বুস্ট আপ দরকার, আমার পার্সোনাল গ্রোথ আরেকটু দরকার। আমি প্রবাবলি একাডেমিয়া সেক্টরে যেতে চাই, আমি রিসার্চে যেতে চাই, বা আমার এক্সপার্ট লেভেল থাকা দরকার। সো এরপরে আমরা যাব এক্সপার্ট লেভেল। মূলত এক্সপার্ট লেভেলে কেউ যেতে চায় না বাংলাদেশ থেকে, যদি না তোমার হায়ার স্টাডি করার প্ল্যান থাকে। সবাই এই পর্যন্ত 3টা পর্যন্ত এসে থেমে থাকে, অনেকে 2টা পর্যন্তই থেমে যায়। সো আমরা যেটা করব, আমরা তোমাদেরকে গাইডলাইনটা দেখাবো বিগিনার থেকে শুরু করে। এটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তোমাদেরকে এইটা নিয়ে পড়াশোনা করাবো, করানোর পরে কমপ্লিট হবে, তারপরে এটা যাব, এটা কমপ্লিট হবে, এটা আসবো, এটা হবে, এটা যাব, এরপরে তোমাদেরকে প্রজেক্ট করাবো, প্রজেক্ট। সো এরকম অনেকগুলো প্ল্যানস আমাদের আছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। সো প্রজেক্টস ইন আ সেন্স তোমাদেরকে হাতে কলমে কাজ করাবো, হ্যাঁ? তো এরকম ভাবে আমরা পুরো রোড ম্যাপটা তোমাদের জন্য সাজাচ্ছি, মানে সাজিয়েছি, হ্যাঁ, যেটাতে তোমাদের অনেক সুন্দর করে গুছিয়ে অর্গানাইজড ওয়েতে অ্যাস্ট্রোনমি শিখতে হেল্প করবো। তোমরা জাস্ট আমাদের সাথে থাকবা, আমরা তোমাদেরকে গাইড করব, আর তোমরা খালি পড়বা আর আমাদেরকে ফিডব্যাক দিবা, ঠিক আছে? কাজ এইটুকুই, সিম্পল কাজ। কি কাজ? তোমাদেরকে গাইড করার দায়িত্ব আমাদের, পথ দেখানোর দায়িত্ব আমাদের, তোমরা শুধু আমাদের পিছনে পিছনে হাঁটবা আর ফিডব্যাক দিবা, অর্থাৎ পড়াশোনা করবা আর ফিডব্যাক দিবা। এখন তুমি পড়লা না, তোমারে আমি পড়াইতেছি দিন ভরে, তুমি পড়লা না, তাহলে ওইটা তো কোনো লাভ হবে না, ওইটাতে তুমি আমাদেরকে ব্লেমও করতে পারবো না। এটা তোমার দায়িত্ব, তোমার লায়াবিলিটি, তোমার রেসপন্সিবিলিটি। আমার রেসপন্সিবিলিটি তোমাকে প্রপারলি শেখানো, তোমাকে বুঝানো, তুমি বুঝতেছো কিনা, একবার না বুঝলে 1000বার বুঝাবো, রাইট? সো তোমার কিভাবে বিগিনার লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল আর এক্সপার্ট লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, তোমরা যদি আমাদের সাথে থাকো। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই বিগিনার লেভেল কেমনে শুরু করব? আমি তাহলে জানি না, তোমাদের একটু অ্যানসারটা দিয়ে দিই এবার। আমরা বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু বেসিক অ্যাস্ট্রোনমি ক্র্যাশ কোর্স লঞ্চ করেছিলাম 2021 সালে, এবং সেটা ছিল রেকর্ডেড ভার্সন। তোমাদের অনেকের বাংলাদেশে এখন পর্যন্ত 29টা জেলা থেকে স্টুডেন্টরা এই কোর্সটা কমপ্লিট করছে। তো তোমাদের অনেকের আবদার ছিল ভাই সেটা লাইভ কোর্স হিসেবে নামান, লাইভ কোর্স হিসেবে নামান। ফাইনালি আমরা লাইভ কোর্স হিসেবে নামিয়ে ফেলছি আমাদের লাইভ ব্যাচ, প্রথম লাইভ ব্যাচ এটা। তো বেসিক অ্যাস্ট্রোনমি ক্র্যাশ কোর্সে আমাদের ভর্তির সুযোগ চলছে। সো 18 মার্চ পর্যন্ত সুযোগ ছিল, আমরা সেটাকে এক্সটেন্ড করে 10ই এপ্রিল পর্যন্ত করেছি। অনেকে বলতো ভাই আমি ঈদের পর কিনতে চাই, একটু সময় বাড়ান। সো আমরা এটা করেছি আলহামদুলিল্লাহ, রাইট? তোমাদের সুযোগ দিতে পেরেছি। তবে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে কোর্সে কিন্তু আমরা মাত্র 30 জনকে ভর্তি নিচ্ছি। কয়জনকে? 30 জনকে। ইতিমধ্যে হাফের কাছাকাছি ভর্তি হয়ে গেছে, মানে অলমোস্ট সিট দখল হয়ে যাচ্ছে, আর কিছু সিট বাকি আছে। সো তোমরা যারা যারা ভর্তি হতে চাও, যারা যারা বেসিকটা শিখে ফেলতে চাও, আমাদের হাত ধরে তোমরা কি করতে পারবে, সেটা মেন্টর কিন্তু আমি, এই কোর্সের মেন্টর হিসেবে আমিই আছি। সো আমি যেভাবে পড়াচ্ছি তোমরা এর থেকে আরো বেটার ওয়েতে পড়ার সুযোগ পাবা। সো এই সিট সংখ্যা মাত্র 30টা। সো 30 জনের বেশি আমরা ভর্তি নিব না। সো তোমরা যারা যারা ভর্তি হতে চাও, জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করবে বা আমাদেরকে মেসেজ করবে পেজে, আমাদের টিম তোমাদেরকে হেল্প করবে। সো কি কি থাকছে? আমাদের 10টা লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসে লেকচারশিট থাকবে, আমরা কুইজ নিচ্ছি 100টা টোটাল, সার্টিফিকেট দিচ্ছি তোমাদেরকে, স্পেশাল টি-শার্ট দিচ্ছি। তোমরা কি বুঝতেছো? স্পেশাল টি-শার্ট পাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে কন্ট্যাক্ট করব? আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও, সমস্যা নাই, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে 01838202907, সেটাতে তোমরা মেসেজ করো। মেসেজ করলে আমাদের টিম তোমাকে গাইড করবে কিভাবে কোর্সে ভর্তি হবে। অলরেডি বাংলাদেশে অনেকগুলো জেলা থেকে স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে ভাই। তো তোমরা দেরি না করে ভর্তি হয়ে যাও, কারণ ঈদ উপলক্ষে তোমরা অনেকে সালামি চাচ্ছ আমার কাছ থেকে। সো এই ঈদ সালামি তোমাদেরকে দিয়েছি, ঈদ স্পেশাল ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দিচ্ছি ভাই। সো ঈদ স্পেশাল 20% ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারছো। 1200 টাকার কোর্স মাত্র 960 টাকায় তুমি ভর্তি হতে পারছো, which is less than a pizzaর প্রাইসিং।
সো একটা পিৎজা খাইলে তোমার 1000 টাকা একটু বেশি যায় একটা বড় পিৎজা খেতে গেলে, সো এর চেয়ে তো কম হচ্ছে আমাদের এই প্রাইসিং। সো 960 টাকায় তুমি আরামসে এই কোর্সটা করে বুঝতে পারবা ফিজিক্সের, অ্যাস্ট্রোনমির, ইভেন এই কোর্সে কিন্তু আমি অ্যাস্ট্রোনমির ম্যাথসও করাবো, অ্যাস্ট্রোনমির কিছু অঙ্ক করাবো, রাইট? সো ইন্টারেস্টিং কিছু অঙ্ক করাবো। সো ডেফিনেটলি তুমি শিখতে চাইলে এই কোর্সে ভর্তি হয়ে যাও। আর হ্যাঁ, তোমরা যারা টি-শার্ট দেখতে চাইছো তাদেরকে একটু এবার দেখাই। সো তোমরা যারা যারা টি-শার্ট দেখতে চাইছিলা ভাইয়া কোর্সে ভর্তি হলে কোন টি-শার্ট পাবো, এই যে ভাইয়া কোর্সে ভর্তি হলে এই টি-শার্টটা পাবো, ডেফিনেটলি এই টি-শার্টটা তোমাদেরকে দেওয়া হবে যারা যারা ভর্তি হবা। সো কোর্সে ভর্তি হলে ফ্রি টি-শার্ট পেয়ে যাচ্ছ। এন্ড তুমি যদি একা ভর্তি না হয় আরো 2 জন 3 জনকে নিয়ে ভর্তি হও, বন্ধু বান্ধব একসাথে ভর্তি হও, তাহলে তুমি পাবা আরো 100 টাকা স্পেশাল এক্সট্রা ডিসকাউন্ট ফ্রম আস গিফট হিসেবে। অর্থাৎ 960 টাকায় তুমি ভর্তি হতে পারছো 20% ডিসকাউন্টে। তুমি ধরো একা ভর্তি হইলা না, 2টা বন্ধুরে নিয়ে ভর্তি হইলা, তাহলে তুমি আরো 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। অর্থাৎ 860 টাকায় 860 টাকায় তুমি ভর্তি হতে পারবে আমাদের এই কোর্সে। তাহলে কোনটা বেটার দেখো, তুমি সার্টিফিকেট পাচ্ছ, টি-শার্ট পাচ্ছ, সব পাচ্ছ, আবার বন্ধু বান্ধব নিয়ে ভর্তি হলেও আবার এক্সট্রা 100 টাকা ডিসকাউন্ট পাই যেতেছো, রাইট? কই 1200 টাকার কোর্স তুমি পাচ্ছ 860 টাকায়, রাইট? আর যদি বন্ধু বান্ধব ছাড়া ভর্তি হও তাহলে তুমি 960 টাকায় 20% ডিসকাউন্টে ভর্তি হতে পারছো। সো আই হোপ পুরোপুরি ক্লিয়ার। আরেকবার বলি, 20% এই স্পেশাল ডিসকাউন্টে আমাদের প্রাইস হচ্ছে কোর্সের 1200 টাকার জায়গায় 1200 টাকা বাদ কত টাকা করেছি তোমার জন্য কমাইছি 20% ডিসকাউন্ট দিয়ে 960 টাকা। এখন সেটা করলে তুমি টি-শার্টটাও ফ্রি পাচ্ছ কোর্সে ভর্তি হলে। এখন তুমি যদি একা ভর্তি না হয়ে তুমি যদি 2টা বন্ধুকে নিয়ে আসো, ওই 960 টাকা ভর্তি হলো না, ওখান থেকে আরো 100 টাকা কমে যাবে তোমার জন্য, তাহলে তুমি 860 টাকায় ভর্তি হতে পারছো। এটা শুধুমাত্র তোমার জন্য হবে, নট ফর ইওর ফ্রেন্ডস। তোমার ফ্রেন্ডসরা যদি আরো ফ্রেন্ডস নিয়ে আসে আবার গ্রুপ আকারে, তখন আবার তারা পাবে ওই ডিসকাউন্টটা, রাইট? বুঝতে পারছো? সো একজন যদি 2-3 জনকে নিয়ে আসে, ওই একজন এক্সট্রা 100 টাকা ডিসকাউন্ট পাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। আর আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। ও হ্যাঁ, ফ্রিতে অ্যাস্ট্রোনমি নোট পাইতে চাও, ডেফিনেটলি পাইতে চাও, তাহলে কমেন্টসের মধ্যে লিংকটা দেওয়া আছে, লিংকে ক্লিক করে ফর্মটা ফিল আপ করো। আমাদের টিম তোমাদেরকে কয়েকদিনের মধ্যেই ফ্রিতে অ্যাস্ট্রোনমি নোট পাঠিয়ে দিবে, চিন্তা করার কিচ্ছু নেই, তোমাদেরকে ফ্রিতে সব দিয়ে দিচ্ছি, সব বিলাই দিচ্ছি। সো তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আমার পরবর্তী ক্লাসে। সো বুঝতে পারছো ভাই, 20% ডিসকাউন্টে, স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হয়ে যাওয়া কোর্সে মাত্র 30টা সিট আছে, মানে 30টা সিট দিচ্ছি, আছে না, 30টা সিট দিচ্ছি, সিট অনেক কম সংখ্যক আছে। যারা যারা ভর্তি হতে চাও সিট বুক করে ফেলো আজই, দ্রুত ভর্তি করে যাও। 10 তারিখে লাস্ট ডেট ভাই, এরপর আর কোনো ভর্তি নিব না হাজার রিকোয়েস্ট করলেও। আর এই কোর্সটাও আর আসবে না, কারণ এই ব্যাচের পরে আমরা এই ব্যাচ আর নামাচ্ছি না, এরপর আবার অনেক দিন পর আবার হয়তো এই ব্যাচ নামাবো। সব দেরি আছে, তুমি পিছিয়ে যাবা। তোমার যদি টার্গেট থাকে আগামী বছর অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য বেসিকটা দিয়ে শুরু করার, তারপরে তোমাকে আমরা এই কোর্সটা করার পরে গাইড করব কিভাবে আরেকটু বেশি জানতে পারবা, কোন রিসোর্সেস গুলো ব্যবহার করবা, কোন রিসোর্সেস গুলো পড়লে তোমার নলেজ বাড়বে। সেভাবে আমরা তোমাদেরকে আগামী বছর পর্যন্ত গাইড করতে থাকবো অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পার্টিসিপেটের জন্য। সো শুধু অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল যত অলিম্পিয়াড আছে সেখানে তুমি পার্টিসিপেট করতে পারবা, কম্পিটিশনসে পার্টিসিপেট করতে পারবা, কুইজে পার্টিসিপেট করতে পারবা, এনিওয়্যার। এইভাবে তোমাদেরকে প্রস্তুত করে দেবো ইনশাআল্লাহ। সো কি করবা, তোমরা এই কোর্সটা ডেফিনেটলি ভর্তি হয়ে যাও, আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো, বেল আইকন অন করে ফেলো, ক্লাসটা শেয়ার করে ফেলো বন্ধুদের সাথে ফ্রিতে অ্যাস্ট্রোনমি নোট পাওয়ার জন্য। আর কোর্সে ভর্তি হয়ে যাও, তোমাদের সাথে দেখা হবে কোর্সে, অনেক মজা হবে, অনেক কিছু শেখা হবে, অনেক কিছু শিখতে হবে। ওকে, টাটা, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।